আমাদের ক্লাসটা আমরা রেকর্ড করছি। তো তার আগে আমরা কয়েকটা জিনিস বলি তোমাদেরকে। যে তোমাদের আমি দেখছিলাম, আমি সবগুলো ফলো করতে পারিনি, অনেকগুলোই অনেক ডিসকাশন করছো। অবশ্যই এটা খুবই ভালো জিনিস যে তোমরা ডিসকাশন করো নিজেদের মধ্যে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তো তোমাদের যার যার যা যা কনফিউশন থাকবে সেগুলো আমরা নেক্সট ক্লাসে, কারণ আমি আশা করছি আজকে হয়তো ইউনিট 1টা মানে নিউক্লিয়ার কেমিস্ট্রিটা যদি শেষ করতে পারি তাহলে ইউনিট 1টা শেষ হয়ে যাবে। তো ইউনিট 1টা শেষ করার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ইউনিট 1 থেকে যদি কারোর কোনো কনফিউশন থাকে তাহলে নেক্সট ক্লাসে প্রথম 15 20 25 মিনিট একটুখানি সময় নিয়ে বা 15 20 মিনিট সময় নিয়ে আমরা ওটাকে কনফিউশন থেকে ক্লিয়ার করব। অ্যান্ড তারপর আবার একটা নতুন চ্যাপ্টার শুরু করবো। এটা হচ্ছে আপাতত প্ল্যান আজকে। তো ঠিক আছে। তো উম, আমি আহ, আচ্ছা, আমি এবার ইয়েটা স্ক্রিনটা শেয়ার করব। আচ্ছা, তোমরা অনেকেই বলেছিলে, তো আমি যেটা শুনেছিলাম তোমাদের থেকে, যে তোমাদের তোমাদের নাকি হুঁশ রুলটা আছে। আজকে আমি খুব ভালো করে সিলেবাসটা দেখলাম, আমি কিন্তু খুঁজে পাইনি। আমি তোমাদেরকে দেখাচ্ছি সিলেবাসটা। আমার মধ্যে সেটাই আমার খুব ভালো করে মনে ছিল যে হুঁশ রুল ছিল না, তার কারণে আমি তোমাদেরকে বলছি। তো আমি যদি সিলেবাসটা দেখাই, এটা একটু পুরনো সিলেবাসটা, মানে অবশ্যই এবারের সিলেবাসটা আমি পাইনি এখনো। তো এই পুরোনো সিলেবাসটা অনুযায়ী আমি যদি দেখতে দেখতে যাই, বোরের থিওরি আমরা সব পড়েছি, কোয়ান্টাম নাম্বারস, দেয়ার সিগনিফিকেন্স, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, এনার্জি অর্ডার, ইলেকট্রনিক। এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলছি। ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। যে আহ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওই যে এখানে যে সিলেবাসে আছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস। তো ইলেকট্রনিক কনফিগারেশন এর মধ্যে হুমস ল তো পড়তে পারে স্যার। না না না, ওটাই আমি বলতে চাইছি। তার যে কারণ, কোন অরবিটালে কিভাবে দিব, আগে আমরা সেম স্পিন দিব, তারপর আবার অপোজিট স্পিন দিব। না, তাহলে তো তুমি ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমের মধ্যে সবকিছু কোয়ান্টাম কেমিস্ট্রি থেকে আরম্ভ করে সব চলে আসে, রাইট? মেইন ব্যাপার হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা পড়লে, এবার ওইটাই নেচার অ্যান্ড শেপ অফ দ্য পি অরবিটাল। এবার হুমস রুল পড়তে গেলে আমরা পরে পড়াবো, কি যেহেতু সিলেবাসের মধ্যে হুমস রুল পড়তে গেলে সব থেকে আগে যেটা আমাদের জানা দরকার এলএস প্লাস কাপলিং, রাইট? এল প্লাস এস, এলএস কাপলিং আর এল প্লাস এল এস কাপলিং, রাইট? বা উম, আমাদের আরো একটা কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে পড়তে হবে, সেটা হচ্ছে জে বা জে, রাইট? এই কোয়ান্টাম নাম্বারগুলো সম্বন্ধে পড়তে, মানে আমরা যে লেভেলে বোঝার চেষ্টা করছি, আমি সেইভাবে, এমনি যা শুরু বলে দিলাম সেটা একটা অন্য ব্যাপার। বা যেভাবে আমরা বোঝার চেষ্টা করছি সেটাতে এইগুলো পড়তে হবে। তো থিওরিটা অনেকটা কমপ্লিকেটেড, ওই জন্য এখানে কোয়ান্টাম নাম্বার বা ওগুলো আমি খুব ডিটেলে গেলাম না। আমার কিন্তু এলএস কাপলিং ওখানে নোটটার মধ্যে করা ছিল, পড়েছো ভালো কথা। তো যাই হোক, এখানে যখন মেনশন নাই তো আমরা ওটাকে স্কিপ করছি। বাট তোমরা যদি চাও অবশ্যই আমরা পরের ক্লাসটা দেখতে পারি। বাট আমি জাস্ট তোমাদেরকে এখানে বলতে গেলাম যে আমরা কিন্তু পুরো সিলেবাসটাই কভার করেছি, হুঁসুলের কিন্তু কোনো মেনশন নাই। ঠিক। হুঁসুলটা অ্যাকচুয়ালি শক্ত, তার আগে একটুখানি বেসিক। শক্ত মানে তোমরা সব অনেকেই জানো, তোমরা যেহেতু পড়াশোনা করেছো। বাট শক্ত ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে কোয়ান্টামের একটা আইডিয়া লাগবে। তো এলএস কাপলিং, কার ক্ষেত্রে এলএস কাপলিং কাজ করে, কাদের ক্ষেত্রে এলএস কাপলিং কাজ করে না। স্মল, একটা হচ্ছে এলএস কাপলিং, স্মল এল প্লাস স্মল এস কাপলিং, সেটা একরকম। লাইটার এলিমেন্টের ক্ষেত্রে কিরকম ভাবে কাজ করে। আচ্ছা, হেভিয়ার এলিমেন্টের ক্ষেত্রে এল প্লাস এল কাপলিং, এল এল প্লাস এস এস কাপলিং কি করে হয়, তো এগুলো একটু জটিল জিনিসপত্র। তত ডিটেলে আমাদের যাওয়ার দরকার নেই। তো পিরিয়ডিক টেবিলটা আমাদের পুরোটা হয়ে গিয়েছে, রাইট? আবার আগের দিন আমি দেখেছিলাম যে লোকজন একটু কোয়েশ্চেন ছিল, আমি জাস্ট এটা পরে শেয়ার করে দেবো তোমাদের সাথে। আমি আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম, এখানে বোধহয় ছিল আমার কাছে। হুম, হ্যাঁ। স্যার, একটা ছোট্ট কনফিউশন ছিল, বলবো? হুম 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 হুম। স্যার, ওই যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে এমিশন স্পেক্ট্রা, আমি অ্যাটমিক স্ট্রাকচারের কথা বলছি। হুম। ওখানে যে এমিশন স্পেক্ট্রার ক্ষেত্রে ওই যে ট্রানজিশন গুলো যখন কোনো আহ, ধরুন 6
কক্ষপথ থেকে সে গ্রাউন্ড স্টেটে আসতে চাইছে, তখন যে ওই যে নাম্বার অফ টোটাল লাইন্স বা বর্ণরেখা যেটা বর্ণালী রেখা যেটা, সেটা যে ক্যালকুলেট করার মানে এক্সাক্ট নিয়মটা কি? মানে কোথাও দেখছি n × n−1/2 করছে, আবার কোথাও দেখছি n × n+1/2 করছে। অ্যাকচুয়ালি ওটা হবে এনসিআর, মানে অল পসিবল কম্বিনেশনস গুলো তোমাকে নিতে হবে। n × n+n−1/, তার কারণটা হচ্ছে তুমি 6 থেকে 5-এ আসতে পারো, 6 থেকে 2-এ আসতে পারো, 6 থেকে 3-এ আসতে পারো, 6 থেকে 1-এ আসতে পারো, আবার 6 থেকে যে 5-এ এলে এবার 5 থেকেও তো ওরকম করে পরপর আসতে পারো। মানে এর ওরকম করে হিসেব করতে যে সংখ্যাটা বেরোচ্ছে, অথচ ওই সূত্রতে বসাতে কিন্তু স্যার আলাদা সংখ্যা বেরোচ্ছে। না, তাহলে ওই হিসেবটা করবে না, আমার মনে হয় না ভুল হওয়ার কথা আছে। ভুল হওয়ার কথা, কারণ আমাদেরকে অ্যাকচুয়ালি কম্বিনেশন নিতে হবে না, 6 থেকে 1 অব্দি যতগুলো কম্বিনেশন হয় সবগুলো কম্বিনেশন নিতে হবে। তুমি ওই হিসেবটাই করবে। ধরো 6 থেকে 1-এ আসতে কটা কম্বিনেশন নিতে পারে? 6 থেকে 1-এ আসতে 6 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 3, না না, স্যার ওরকম এমনি তো, সেটা তো 4-এর এমনি কম্বিনেশন। 15টা মতন হচ্ছে। 6 থেকে ডাইরেক্ট কম্বিনেশনসটা, 6 থেকে ডাইরেক্ট আসতে কতগুলো 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 হতে পারে অ্যাকচুয়ালি, তোমরা যদি ক্যালকুলেশন করো, ধরো 6 থেকে। 15টা স্যার, এমনিতে 15টা হচ্ছে। 1 সেকেন্ড, না আরেকজন অ্যাকচুয়ালি এমনিতে 15টা হচ্ছে, তাই তো তো তোমরা হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই রুলস ওয়াইজ যদি করি তাহলে তাহলে এবারে 6 নম্বর কক্ষপথ বলেছে, মানে তার একটা আপার কক্ষপথ থেকে ধরতে হবে, মানে n=7 ধরতে হবে। আর n−1 মানে 7−1 মানে 6, তার কেন মানে কেন কেন 6 নম্বর কক্ষপথ বলে তুমি 7 থেকে কেন ধরতে চাইছো? 7 থেকে কেন ধরতে চাইছো? না, আমি 7 থেকে কেন কারণটা কি আছে? স্যার এরকম একটা মানে না, ইকুয়েশন তুমি করা তুমি আছে তুমি দেখলাম তুমি- আমি, হ্যাঁ, কারণটা নিয়েও তুমি ঠিক তুমি বুঝতে তুমি যদি পারছি কোনো না। কিছু শেয়ার করতে চাও, তুমি যদি কোনো কিছু শেয়ার করতে চাও, তুমি এখন মানে তোমার কাছে যদি কোনো কিছু পয়েন্ট থাকে, তুমি হ্যাঁ হ্যাঁ গ্রুপটায় পোস্ট করো, আমি দেখে নিচ্ছি এখনই। রাইট, আমরা ওটা দেখে নিচ্ছি, তোমার যদি কোনো, হ্যাঁ, বাট এইটা নিয়ে কি কারো আরো আরো কারোর কোনো কিছু সংশয় আছে? যাই হোক, স্যার, তোমার এই তোমার পোস্ট নাম- হ্যাঁ করবো? স্যার। তোমার নামটা আমি লিখতে হবে। পিরিয়ডিক টেবিল নিয়ে স্যার আছে স্যার। হুম হুম, বলো স্যার বলো। আমি ওই কোয়েশ্চেনটা স্যার বুঝতে পারছি না যে কতগুলো করে ট্রানজিশনটা n আচ্ছা ঠিক ইজিক্যাল টু আছে, আমি 4 এটা থেকে n ঠিক আছে। ইজিক্যাল টু 1 আসতে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এটা, স্যার একটু বলে দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এটা বোঝাচ্ছি, ঠিক আছে, এক second। স্যার, বলো বলো। হ্যাঁ ওই যে ওনারা যে বলছে না, ওটা একটা সাতরা বই না, একটা ফর্মুলা আছে বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো। n2 - n1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে n2 - n1 + 1 /2। এখানে n2 বলতে যেখান থেকে আসছে সেই কক্ষপথের সংখ্যা, n1 বলতে যেখানে আসবে সেই কক্ষপথের সংখ্যা। এইবার অনেকে বলছে যে n × n−1/2, ওটা ফর্মুলা তখন ভ্যালিড হবে হুম। যখন স্যার গ্রাউন্ড স্টেটে আসবে। আর যে কোনো অরবিট থেকে যে কোনো অরবিটে যখন জাম্প করবে ইলেকট্রন, তার বেসিক ফর্মুলা হচ্ছে দেওয়া আছে ওখানে n2 - n1 × n2 - n1 + 1 /2। ঠিক আছে। স্যার এটা একটু গ্রুপে শেয়ার করে দিতে বলবেন? আচ্ছা, মানে আমি এটা আমি আমি বলে দিচ্ছি, তাহলে তো আমাদের কাছে আমি থেকে আমি যাবে। বলে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আমি যেটা হ্যাঁ, বলছি এটা, আর এই ফর্মুলাটা দিয়ে স্যার মোটামুটি সব অঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক স্যার আছে। তাহলে আপনি একটু আর একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিন। হ্যাঁ, আমি যেটা ঠিক বলছি, আছে। আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই বলতে চাইছি। আমি বলতে চাইছি যে তোমাদের যদি ধরে নাও, তোমাদের 3 নাম্বার থেকে, আমি জাস্ট সহজভাবে বলছি, ধরো তোমাদের 3 নাম্বার, n = 3 আছে, n = 1 আছে, ঠিক আছে, তাহলে কতগুলো কতগুলো লাইন হতে পারে তোমার? জাস্ট এই হিসাবে বলি, হ্যাঁ 3, 3 থেকে এখানে একটা আসতে পারে, 3 থেকে দুটো আসতে পারে, তাহলে 3 থেকে 2 হলো, ঠিক আছে। এবার, 3টে স্যার। হ্যাঁ বলছি, না না না, সেটার কারণটা বলছি, 3 থেকে 3টে কি করে হলো, 3 থেকে 2 হলো,
বাট 3 থেকে ও তো এখানেও এসছে, রাইট? তাহলে ও এখান থেকেও আসছে, সেই জন্য তাহলে মানে 2 থেকে আবার একে আসার জন্য তাহলে একটা হলো। তাহলে টোটাল কটা হলো? 3টে। total তিনটে, হ্যাঁ। পরিষ্কার বোঝা গেল? 6 হ্যাঁ, থেকে হ্যাঁ। ওইভাবে ক্যালকুলেট করতে হবে, কিন্তু ওইভাবে ক্যালকুলেট করাটা তো একটু মুশকিল, সেজন্য একটা সূত্র আছে যেটাকে এরকম ভাবে আমরা নর্মালি করে থাকি। যে ধরো তোমাদের কাছে যদি ধরো এরকম ইয়ে থাকে, আমরা এই সূত্রটাকে লিখে থাকি N2 বা NC2, বাট দুটোর কম্বিনেশন তোমাকে নিতে হবে। তো বেসিক্যালি অত ঝামেলার মধ্যে না গিয়ে NC2 কম্বিনেশনটা যদি তুমি না বুঝতে পারো, এইটাকে নর্মালি লোকজন কিভাবে করে, তো তোমরা যদি মেন ফর্মুলাটা মনে রাখতে চাও, তাহলে এটা হচ্ছে N ইন্টু। স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেল কেন? ও, দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? না। না স্যার, হ্যাঁ এবার পাচ্ছি স্যার। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো এন, এটাকে N2 বলে, ঠিক আছে? এইরকম ভাবে লেখা হয় যদি দুটো না দিতে। তো এইটার ফর্মুলা যেটা হচ্ছে N × N−1/2। N × N−1/2, এটা কি করে সম্ভব? ধর এই যে তোমাদেরকে আমি এই এক্সাম্পলটা বোঝালাম, এইটা দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে? 3 × 3−1, মানে 3 × 2/2 সমান 3টে, রাইট? তার মানে এই হ্যাঁ, ফর্মুলা হ্যাঁ। বা এইটাকে, এটা হচ্ছে শর্ট ফর্ম, এইটা ধরে করা হয়। মানে এটা হচ্ছে কি কি, না তুমি যে কোনো দুটো লাইনকে নিয়ে কম্বিনেশন দিচ্ছ, NC2 বলে এটাকে, NC2 কম্বিনেশন। এবার যদি তোমাদের যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল N = আমার 6, হ্যাঁ, দিয়ে সেখান থেকে আমার হচ্ছে 1। এবার আমি তো আর N = 6 এর ক্ষেত্রে এরকম করে এঁকে এঁকে করতে পারবো না, এটা তোমাদেরকে সহজভাবে বললাম। আমি কি বললাম তুমি এটাতে বুঝতে পেরেছো, ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই হবে, কিন্তু ওটা অনেকটা সময় সাপেক্ষ, তোমাদের কম্পিটিটিভ এক্সামে সময় লাগবে। তো তোমরা কি করে করবে? N × N−1 এর ফর্মুলাটা আবার আমি ইউজ করবো এখানে, বাই 2। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 6 × 6−1 মানে 5/2, তাহলে 3, তাহলে 3×5 = 15। তাহলে এখানে কনফিউশনটা কোথায় ছিল? কোথাও তো নেই কনফিউশন। আমি ওই জন্যই বলছি তোমাদেরকে প্রথমে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো, ওই জন্য আমি ছোট দিয়ে বোঝানোর চেষ্টা করি যে 3 থেকে দুটো সম্ভব, 3-এ একে একটা, 2-এ একটা। 3টে তোমরা বলছো যে ভুল করছো, কারণ 3 থেকে দুটোই সম্ভব, কিন্তু 3 থেকে তো 2-এও নামছে আবার, তাহলে 2 হ্যাঁ থেকে স্যার, হবে না। টোটাল লাইন তিনটে বলছি, টোটাল লাইন তিনটে। এরকম ছবি এঁকে বুঝতে পেরেছি স্যার, এটা স্পষ্ট হয়েছে, কিন্তু ওই একটা জায়গায় মানে ওই বইতে একটা আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, ওখানে না ওই N × N−1 এর কাছে এনটাকে 7 ধরছে, 6 নম্বর কক্ষপথ বলা আছে প্রশ্নে, কিন্তু ওরা যখন হিসেবটা করছে এনটাকে 7 বলছে। আমি বিভিন্ন বাংলা বইগুলো খুব একটা ফলো করতে চাই না, আসলে এটা খুব মুশকিল থাকে আচ্ছা, আচ্ছা। ম্যাক্সিমাম। স্যার তাহলে আমরা ওটা স্যার, এইভাবে হিসেব করবো ওটা তো? হয়তো 6 এক্সাইটেড সেট বলেছে নাকি, দেখুন হয়তো। হ্যাঁ, এবার কি বলেছে সেটাও আমি জানি না, কিন্তু আমি দেখেছি অনেক বাংলা বইয়ে অনেক সময় গোলমাল করে লেখা থাকে। সব সময় বলছি না, অনেক সময় গোলমাল করে লেখা থাকে। ইয়ে করো। আর স্যার এই ফর্মুলাটা যেটা লিখলেন না আপনি, এটা মানে যদি গ্রাউন্ড স্টেটে আসে তবে, আর হ্যাঁ, এইবার যদি গ্রাউন্ড স্টেটে না আসে তাহলে এটা ইউজ করলে আবার স্যার অ্যান্সার মিলবে না তখন। হ্যাঁ, আমি এটা সবসময় ধরে রাখছি যে N হ্যাঁ, = 0-তে আসছে। হ্যাঁ। এবার যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেট আসে তাহলে এখানে আপনি ছোট এন এর জায়গায় লিখতে পারেন N2 - N1, তাহলে আবার একদম যে কোনো অঙ্ক হবে তখন মিলবে। আর 7টা বইয়ে ওটার একদম পুরোপুরি দেওয়া আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার, স্যার এক্ষুনি একজন বললেন যে মানে এক্সাইটেড স্টেট মানে 6 এক্সাইটেড স্টেটটা লিখে বললে ওখানে 7 ধরতে হবে, ওটা কেন স্যার? ও আচ্ছা আচ্ছা, দেখো এটা, এইটাও আছে, তুমি তাহলে এটা কনফিউশন করে দেবো। তো বেসিক্যালি আমাদের গ্রাউন্ডসটা, আমাদের যদি ধরো N যদি থাকে, এরকম যদি আঁকি, তো আমার যদি N থাকে, N = আমরা নর্মালি এরকম ভাবে রিপ্রেজেন্ট করি, রাইট? তাই তো আচ্ছা। N = 1, N = 2, N = 3, এরকম করতে করতে ধরে নাও এটা যাচ্ছে, এটা N = ধরছে, হ্যাঁ, মানে পুরো লেভেলটা। এগুলো সব কোয়ান্টাম লেভেল। এটা আমার 1 নম্বর অরবিটাল, 2 নম্বর অরবিটাল, 3 নম্বর অরবিটাল, এরকম করে অরবিটাল গুলো আছে। এইবার এই স্টেটটাও হচ্ছে কি তোমার গ্রাউন্ড স্টেট। ধরে নাও তুমি, সরি, ধরে নাও তোমার দুটো ইলেকট্রন আছে, তাহলে তুমি কোথায় রাখবে ইলেকট্রন গুলোকে? এখানে রাখবে, তাই তো? দুটো ইলেকট্রন হুম, এখানে। হুম। এটা আমার গ্রাউন্ড স্টেট। যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে N1টা আমার গ্রাউন্ড স্টেট, যদি 3টে থাকে তাহলে আমার এইটা গ্রাউন্ড স্টেট, বাট যাচ্ছি না। তাহলে তোমার এটা হচ্ছে আমার গ্রাউন্ড স্টেট। এইবার তুমি তখন ইলেকট্রনকে এক্সাইট করবে, মানে কোনো এনার্জি দেবে, তাহলে একটা ইলেকট্রন প্রথমে এখান থেকে এখানে যাবে, তাহলে দিস ওয়ান ইজ ইউর ফার্স্ট এক্সাইটেড স্টেট, কারণ ও আচ্ছা, আচ্ছা। নেক্সট কক্ষপথে যাবে।
সেটা হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট এক্সাইটেড স্টেট। তাহলে এটা যদি আমার ফার্স্ট এক্সাইটেড স্টেট হয়, তাহলে বেসিক্যালি এইটা আমার সেকেন্ড, তার মানে যেটা অ্যাকচুয়ালি কক্ষপথের নাম্বার তার থেকে সবসময় -1 করে হবে তার এক্সাইটেড স্টেট। তা তোমার যদি 6 এক্সাইটেড স্টেট বলে, তাহলে কক্ষপথের নাম্বারটা হচ্ছে কি তোমার 7। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। কক্ষপথের 7 হচ্ছে। হ্যাঁ, আবার একজনে স্যার আমার একটা doubt- কোশ্চেন আছে। ঠিক আছে, বলো 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 বলো, কি বলছো? মানে এইটা হয়ে গেলে আর অন্য একটা কোশ্চেন আছে, মানে আপনার কোশ্চেন 26 নম্বরের, যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তির অনুপাত কত, কত? ঠিক আছে? আমি শুনতে পাচ্ছি না, কি বলছো? এইটা একটুখানি যদি করে দেন। কোনটা? আচ্ছা, আমি আগে জিজ্ঞেস করি, এইটা কি আহ, আরো বাকিরা কেউ সলভ করতে পেরেছো কোনো প্রবলেম ছাড়া? জনের প্রথম ও দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের অনুপাত কত? ইয়ে করতে হবে। আচ্ছা, আমাকে তাহলে কোশ্চেনটা খুলতে হবে, আমার কাছে কোশ্চেনটা খোলা নেই। স্যার না মানে মনে হয় ওটার অ্যান্সারটা মানে যেটা আপনি দিয়েছেন ওই অ্যান্সারটা মনে হয় একটু গন্ডগোল আছে। হতেই পারে, আমি বলছি। হ্যাঁ, ওটা সম্ভবত 1:4 আপনি দিয়েছেন, ওটা 4:1 হবে, বা 9:1 একটা, আর একটা আছে 1:9, ওটা 9:1 হবে, এইটাই। ব্যাস, তাহলে ঠিক হ্যাঁ আছে। স্যার, ওখানে রেশিওটা উল্টো হবে। আচ্ছা আচ্ছা। না, এই এই স্যার একটু আমি বলতে চাইছি, এখানে একটা কোশ্চেন আছে যে মানে হাইড্রোজেনের প্রথম ও দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তির অনুপাত মানে ই ভ্যারিসেস 1/n²। তো হুম সেই হিসাবে 4:1 আসছে, ঠিক আছে। হুম এবার আমরা তো জানি যে মানে যখন কক্ষপথের সংখ্যা যখন বাড়ছে বা মানে এন এর সংখ্যা যখন বাড়ছে, তখন তো শক্তির মানটা তো বাড়ে সাধারণত। এবার আপনার যে এক্সপ্লানেশনটা ছিল, ওখানে 4:1 যেটা এসেছে তার অনন্যক বা উল্টো নেওয়া হয়েছে, মানে 1:4। হুম। না, তো তাহলে অ্যাকচুয়ালি তো মানে যখন কক্ষপথের সংখ্যা কম, মানে যদি এন ইকুয়াল এক্স্যাক্টলি। মানে আমি বলতে চাইছি, তোমরা যেটা এইটা বলতে চাইছো, তো দেখি এক সেকেন্ড। সেটা হচ্ছে, সূত্রটা হবে এইরকম, ধরে নাও যে তোমার n = 2, টুতে যে যা এনার্জি হবে সেটা হবে 4 অফ তোমার ধরো এটা E2, 4 টাইমস অফ E1। তাহলে E2:E1, এইটাই বলতে চাইছো তাই তো তোমরা? E2:E1, তাহলে 4:1 হবে, রাইট? এবার যদি তোমাকে কোশ্চেনে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, যদি তোমার E1:E2 চায়, তখন কিন্তু তোমার উত্তরটা হবে 1:4। বোঝা গেল? তোমাদেরকে বুঝতে হবে যে কোশ্চেনটা কি আছে। এবার ধরে নাও তোমার কোশ্চেন স্যার হচ্ছে E3:E1, যেটা তোমাদের। স্যার বলছি যে ই এর সঙ্গে মানে ই এর সঙ্গে এন তো ইনভার্সলি প্রপোর্শনাল। 13 পয়েন্ট। মানে ইনভার্সলি স্কোয়ারলি প্রপোর্শনাল ছিল মনে হয়। স্যার ইএন হচ্ছে -13.6 হ্যাঁ হ্যাঁ জেড হ্যাঁ, স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন সরি, ভোল্ট। আমি জেড স্কোয়ার হিসেবে বলছি। তো বেসিক্যালি হ্যাঁ, ঠিক। তাহলে তোমার E1 হচ্ছে তোমার, ধরে নাও E1 হচ্ছে তোমার 13.6, আমি যদি ধরি 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই তো? আমি এটা জেড স্কোয়ারটা ধরে বলি, ঠিক আছে? তাহলে যদি জেড স্কোয়ারটা আমি 1 ধরছি, আমার হাইড্রোজেন সিস্টেম ধরো, আমি জেড স্কোয়ারটা আমি 1 ধরছি। তাহলে তোমার এখানে E1:E2, তাহলে আমি ধরো E1 = N1²। তাহলে E1/E2 তোমার যেটা হবে, সেটা হবে N2² বাই N1², রাইট? এবার যদি তোমার এটা 1 নাম্বার হয়, তাহলে এটা 1, মানে যদি তোমার এইটা 1 নাম্বার হবে, এটা 1, আর এটা 2 নাম্বার হয়, তাহলে 4। তাহলে E1:E2 = 4:1। এবার আমার কথাটা হচ্ছে, কোশ্চেনটা কি দেওয়া ছিল, E1:E2 না E2:E1? দ্যাটস আ কোয়েশ্চেন। E1:2, হ্যাঁ, ই E1:2। ওয়ান ইস টু তাহলে 4:1 হবে, এক্স্যাক্টলি। যদি E2:E1 হয়, তাহলে হচ্ছে স্যার 1:4 এইখানে দেখতে হবে। এইগুলো খুব ট্রিক করে করা হয় কোশ্চেনটা। হ্যাঁ, এইখানে স্যার একটা লাইন বলতে চাই আমি, স্যার। বলো। স্যার একটা লাইন প্লিজ। বলছি মানে E1:E2 যেটা আপনি বললেন 4:1, এবার কোশ্চেনটা আমার এখানে যে প্রথম কক্ষপথে তাহলে শক্তির মান দ্বিতীয় কক্ষপথের তুলনায় 4 গুণ। মানে অ্যাকচুয়ালি তো কক্ষপথ সংখ্যা যখন বাড়ছে তখন তো শক্তির মানটা বাড়ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিকই তো আছে, অসুবিধা। তাহলে তো প্রথম কক্ষপথে শক্তির ধরুন যদি 4 হয়, তাহলে দ্বিতীয় কক্ষপথে তাহলে শক্তি তাহলে মানে তা মানে 1 হচ্ছে আর কি, আমি সেটাই বলতে চাইছি। এবার ধরুন ওখানে না না অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় না না যে না এখানে যেহেতু একটা মাইনাস শক্তি সাইন হ্রাস ছিল, পাচ্ছে। মানে ইটু হয়েছে, ইটু আছে দেখো। না না না, এখানে যেটা করতে চাইছো তোমরা, এই পুরো সাইনটাই হচ্ছে মাইনাসকে ধরে, না? মাইনাসের সাইন।
তা তুমি যেটাকে আমরা যেদিকে বড় থেকে ছোট বলি পজিটিভের ডিরেকশনে, মাইনাসের হুম। সাইন যখন যাই সেটাকে ছোট থেকে বড় বলি, তাই না? মাইনাস ওয়ান। আচ্ছা না, এটা তো আমরা অনুপাত বললাম কিনা, অনুপাত দিয়ে এটা এখন বলাও যাবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি বলা যায় ফিজিক্যালি, তাহলে ওই মাইনাসটা দিয়ে আনতে হবে। এইটা হচ্ছে ওর ওর কোশ্চেনটা অন্য, অনুপাতের কোশ্চেন। ওর কোশ্চেনটা হচ্ছে ও যদি এইভাবে দেখে যে E1:U1, তাহলে এর এনার্জিটা 4 টাইমস হচ্ছে। যদি তুমি অ্যাবসলিউট ভ্যালুটা দেখতে চাও, তখন তোমাকে মাইনাসটা ধরে কনসিডার করতে হবে। এবার মাইনাস ধরে যদি কনসিডার করো, মাইনাসের জন্য তোমার উল্টো হয়ে যাচ্ছে না, রাইট? তাহলে তাহলে স্যার এটার মানে ফাইনাল অ্যান্সারটা তাহলে মানে কোশ্চেনটা যদি এটাই হয় যে হাইড্রোজেনের প্রথম ও দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তির অনুপাত কত, তাহলে এটা মানে অ্যান্সারটা ফাইনাল অ্যান্সার তাহলে 4:1 করবো না 1:4 করবো? 1:4। তোমাকে দেখতে হবে E2:, তুমি জাস্ট এই ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে। E1/E2 = N2² / N1², রাইট? বা অনেক জায়গায় দেখবে N2/N1, N2/N1 তার হোল স্কোয়ার এরকম ভাবে দিয়েছে, হোল ঠিক আছে? স্কোয়ার। সেটাই বলছি, তাহলে তো সেইটা অনুযায়ী তো 4:1 আসছে অ্যান্সার, মানে N2 এর মান 2, 2 নাম্বার কক্ষপথ, হ্যাঁ, তো আর N1 হচ্ছে। বুঝতে পারছি না যে তোমার কোশ্চেনটা, তোমার কোশ্চেনটা, তোমার উত্তর কি উল্টো আসছে? যা সবাই, মানে আমরা যেটা এখানে বললাম সেখান থেকে কি তোমার কোশ্চেনটার উত্তর তোমার কি কোশ্চেনটা উল্টো আসছে, উত্তরটা উল্টো আসছে? না মানে মানে আমি স্যার বলতে চাইছি মানে ফাইনাল অ্যান্সার তাহলে মানে E1/E2 = 4:1, ফাইনাল এটাই হবে তো? E1:E2 যদি কোশ্চেন থাকে, তাহলে তোমার হ্যাঁ। ফাইনাল আনসার হবে 4:1। যদি কোশ্চেনটা থাকে E2:E1, তাহলে তোমার ফাইনাল আনসার হবে 1:4। হ্যাঁ, এই জায়গাটায় স্যার কনফিউশনটা আমার, মানে আমি বলছি E1/E2 = 4:1 আসলে সূত্র অনুযায়ী ঠিকঠাক একদম। এবার কথা হচ্ছে কি, প্রথম কক্ষপথে ইলেকট্রনের যা শক্তি হয়, এবার যখন কক্ষপথের সংখ্যা যখন বাড়ে তখন তো শক্তির মান তো বাড়তে থাকে। হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী তো প্রথম কক্ষপথে শক্তি 4 আর 2 নাম্বার কক্ষপথে শক্তি 1 হয়ে গেল, মানে কমে গেল, আমি সেটাই বলতে চাইছি। এবার আপনার যে এক্সপ্লানেশন ছিল ওখানে কিন্তু অ্যান্সারটা ওর ইনভার্স নিয়েছিল আবার, মানে E1/E2 লাস্টে 4:1 করে ওর অনন্যক নিয়েছিল, নিয়ে লাস্টে অ্যান্সার বলেছে 1:4। অ্যাকচুয়ালি আমরা তো জানি যে কক্ষপথ যখন বাড়ছে তখন শক্তির মান বাড়ে, মানে সেই জায়গা থেকে তো E1/E2 4:1, মানে সেটা তো প্রথম কক্ষপথে শক্তি বেশি হলো আর দ্বিতীয় কক্ষপথে আমি শক্তির মান কমে গেল, আমি সেটাই বলতে চাইছি আর কি। তোমার কোশ্চেনটার উত্তর আমি বুঝতে পেরেছি। এবার স্যার একটা কথা বলবো। আমার কথাটা শুনবে, শোনো, তাহলে বুঝতে পেরে যাবে। দাঁড়াও, তোমাদের কথা হচ্ছে E1:4 E2, এইটা হচ্ছে কি আমার রিলেশনটা আসছে। সবাই একমত? হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ স্যার। এটা এটা E1 এর ভ্যালু আমরা কত জানি? মাইনাস 13.6। 0.6। E2 ভ্যালু আমরা কত জানি? এটাকে আমি ধরছি 12 হিসেবে ধরছি, ফর আওয়ার আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। 4 EV আসছে, রাইট? এটা -13.6 EV, এটা হুম। -4। এবার যে আমাকে কোশ্চেনটা করছো, সে জাস্ট এইটা না দেখে এইটা দেখে বলো কোনটার এনার্জি বেশি। এনার্জি তো E2 এর বেশি, তা সেই থেকে তো ওই কথাটাই বলা, যেহেতু মাইনাস মাইনাস আছে এবং তার ভ্যালুটা কম আছে ওই আর কি। কথাটাই তো বলা হচ্ছে সেই থেকে। এর 4 গুণ হচ্ছে। কো- এ এইখান থেকে বোঝাচ্ছে যে এর এনার্জি ওর 4 গুণ। এটা থেকে বড় ছোট কিছু বোঝাচ্ছে না। এইটার মানেটা আচ্ছা। হচ্ছে এর এনার্জি এর থেকে 4 গুণ। এটা বড় ছোট কিছু বোঝাচ্ছে না। কোথায় বড় ছোট বোঝাচ্ছে এখানে? তুমি ধরে নিচ্ছ কেন যে পজিটিভ ধরে নিচ্ছ? আমি তো তাকে, আচ্ছা। আচ্ছা। পরিষ্কার হলো কি না হলো, হলো না বলো? আচ্ছা। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি এবার। এইটা হচ্ছে ব্যাপার, ওকে? ঠিক আছে। তো আচ্ছা, আবার একজনের কোয়েশ্চেন ছিল, যাই হোক ইয়ে হয়ে গেল। স্যার বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো। বলছিলাম যে হাইড্রোজেনের প্রথম প্রথম কক্ষপথে কাইনেটিক এনার্জি এবং দ্বিতীয় কক্ষপথে কাইনেটিক এনার্জির অনুপাত কত হবে? কাইনেটিক এনার্জি রিলেশনটা কি ছিল বলো আমাকে, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। কাইনেটিক এনার্জি হচ্ছে ½ mv², আরে বাবা, ½ MV। ZE² বাই স্কোয়ার টু আর। বাই আর। হ্যাঁ, কাইনেটিক এনার্জি কি রিলেশন বলো? ZE² বাই 2r। Z²/2R, মানে এটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি হাফ হয়, তাই তো? হুম। যা পোটেনশিয়াল এনার্জি হয়
কাইনেটিক এনার্জি স্যার টোটাল এনার্জির ইকুয়াল হবে কিন্তু নেগেটিভ হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জেড স্কোয়ার বাই টু আর, তাই তো? হ্যাঁ, এবার তোমার কি কোশ্চেন বলো। আমি বলছিলাম যে প্রথম কক্ষপথের এবং দ্বিতীয় কক্ষপথের অনুপাত কত হবে? কাইনেটিক এনার্জি, হ্যাঁ, তো এখানে এখানে এন এর কোনো ভ্যালু নেই, তো এই তলায় তো এন থাকবে, এই আবার কি? ওটা স্যার সূত্রটা হচ্ছে কাইনেটিক এনার্জি সমান আর এইচ সি বাই এন স্কোয়ার। আমি ওইটাই বলছি, তলায় এন থাকবে না। আমি ওখানে আমরা আমরা যদি যদি করে থাকি সেটা মানে কেবলমাত্র এন ইকুয়াল টু ওয়ান ধরে করে থাকি করে থাকি। একটা ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে ঘোরে আর দ্বিতীয় কক্ষপথে ঘোরে, তো তাদের কাইনেটিক এনার্জি তো ডিফারেন্ট হবে, স্যার রাইট? দেখছি। হ্যাঁ, তো এখানে তো এন স্কোয়ারটা স্যার থাকবে। কাইনেটিক এনার্জি টোটাল শক্তি তো সমান তো, সেই হিসাবে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা দিয়ে করলেই তো সুবিধা। এখানে তো এন চলে আসছে, এখানে তো আর আনার তো দরকার আছে বলে তো মনে হয় না স্যার। হ্যাঁ, সেটাই তো, আমি তো ওইটাই তো বলতে চাইছিলাম, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। না না, যে কোশ্চেনটা করছে তার আমি কোশ্চেনটা বুঝতে পারলাম না, কোশ্চেনটা কি, ব্যাপারটা কি বলতে চাইছো? মানে আমি বলতে চাইছি অত ঝামেলার তো দরকার নেই, তোমরা যে এই রিলেশনটা এই মাত্র দেখলে, এই সেম রিলেশনই তো কাইনেটিক এনার্জিতেও হোল্ড করছে, হোল্ড করছে কি করছে না? হুম, তোমরা যে এই রিলেশনটা এখানে যে এই একটু এর রিলেশনের সেম রিলেশনটা তো কাইনেটিক এনার্জিতে হোল্ড করছে, রাইট? তাই না? হ্যাঁ স্যার। ব্যাপারটা হচ্ছে কাইনেটিক এনার্জির যে ভ্যালুটা সেটা টোটাল এনার্জি থেকে আলাদা, কিন্তু রিলেশনটা তো এক। কারণ টোটাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জি হচ্ছে একটা নেগেটিভ রিলেশন, একটা নেগেটিভ ইয়ের ডিফারেন্স আছে, বাট টোটালটা তো মানে ইকুয়েশনটা তো এক হয়ে যাচ্ছে, রাইট? হুম, যদি তুমি সাইন অ্যাবসলিউট ভ্যালুটা নাও, তো ওই তুমি সাইনটাকে বাদ দাও, কিন্তু আমার এই রিলেশনটাই সেম ইউজ করা হচ্ছে, তাহলে তো আমার ওখানে হয়তো ইয়ে করার দরকার নেই। যদি কাইনেটিক এনার্জির অনুপাত চাই দুটো কক্ষপথের মধ্যে, তখন তোমাদেরকে এই সেম ইকুয়েশন ইউজ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার আর একজনের একটা কোশ্চেন যখন ডিসকাশন করাই হলো, বলে দিই এই কোশ্চেনটা আমাকে পাঠিয়েছিল। বলছে যে আহ, আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো, ই ওয়ান মানে ধরো এন ইকুয়াল টু ওয়ান, তাই তো? তার এনার্জি হচ্ছে ই ওয়ান। আবার ধরো ই টু, সেটা হচ্ছে এন ইকুয়াল টু টু এর এনার্জি, রাইট? ই ওয়ান আর ই টুর এনার্জিটা ডিফারেন্ট হবে, কার এনার্জি বেশি হবে? ই টুর এনার্জি বেশি হবে, ই ওয়ানের এনার্জি কম হবে, রাইট? ই ওয়ান মানে ধরে নাও গ্রাউন্ড স্টেটটা, জিরো যেটাকে বলছে, বা জিরো অরবিটালটা, বা এন ইকুয়াল টু ওয়ানটা ধরো। এবার এন ইকুয়াল টু ওয়ানের মধ্যে তোমার, এন ইকুয়াল টু ওয়ানটা আমি বলবো না, ধরে নাও এন ইকুয়াল টু থ্রি ধরছি, ই ইকুয়াল টু থ্রিতে এন ইকুয়াল টু থ্রি, তাই তো? মানে 3 নাম্বার কক্ষপথ। এবার এন ইকুয়াল টু যদি তোমার থ্রি হয়, এখানে থ্রিতে কি থাকে? থ্রি এস থাকে, থ্রি পি থাকে, থ্রি ডি থাকে। এদের মধ্যে কি এনার্জি ডিফারেন্স হবে? না এদের তুমি যদি বোরের সূত্র অ্যাপ্লাই করো, তাহলে আমাকে বলো এদের মধ্যে এনার্জি ডিফারেন্স হবে না হবে না? হ্যাঁ, হবে তো। কি করে হবে? এন প্লাস এল রুল ধরে হবে তো। না, আমি বলছি বোরের সূত্র অ্যাপ্লাই যদি করো। স্যার বলবো, বলো। বোরের সূত্র দিয়ে যদি করি তাহলে তো মানে একই থাকছে, হুম। বাট ওই যে ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারটা, স্টার্ক এফেক্ট, সরি জি ম্যান এফেক্টের কনসেপ্ট যদি করি, তাহলে তো এটা যেটা হায়ার এনার্জি সেটা একটু উপরে উঠে যাচ্ছে, লোয়ার এনার্জি গুলা হ্যাঁ, নিচে নামছে। অবশ্যই সে ফাইন স্ট্রাকচার অনুযায়ী যদি বলি। হ্যাঁ, সেটা তো তুমি অবশ্যই একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ বলে, কারেক্ট উত্তর। বেসিক্যালি এইটাই হচ্ছে বোরের সূত্রের ফেলিওর, রাইট? হ্যাঁ, আমরা যেটা ত্রুটি এটাই। বলছিলাম যে লাইন, মানে ডিজেনারেট অরবিটাল যেটা। হ্যাঁ ডিজেনারেট হবে, মানে বেসিক্যালি এইগুলোর জন্যই ফাইন স্ট্রাকচার আমরা দেখতে পাই। তো ফাইন লাইনটাকেও এক্সপ্লেন করতে পারি না, তাহলে থ্রি এস বোর্ড ডি বোর, হ্যাঁ বলো। স্যার, বোর্ডের মডেলে তো 3s 3p বা 3d র কোনো কনসেপ্টই নেই। ওরা তো শুধু মানে অরবিটের কথা বলেছে। এক্স্যাক্টলি, সেই জন্য বোরের সূত্র দিয়ে থ্রি এস থ্রি আর থ্রি এর এনার্জি সেম হবে, কারণ ওখানে তোমার প্রত্যেকবারই শুধু থ্রিটাকেই ধরা হচ্ছে, এস পি বা ডিটাকে ধরা হচ্ছে না। তাই যদি তোমাদের কোশ্চেন দেয় এরকম, এস পি ডি অরবিটালের এনার্জি কি হবে, তোমরা কিন্তু অ্যাকর্ডিং টু বোরের সূত্র তাহলে সমান হবে এনার্জি।
এবার কোশ্চেনটা আমি অন্য কারণে বললাম, কারণ আমাকে একজন কোশ্চেনটা পাঠিয়েছিল, কে কোশ্চেনটা পাঠিয়েছিল বলুন? সে স্যার আমি পাঠিয়েছিলাম, সুচন্দ্রা। এক্স্যাক্টলি। তো এই কারণেই বললাম, তাহলে বোরের সূত্র অনুসারে কিন্তু এনার্জি সেম হবে। তাহলে তোমাদের মনে হতে পারে আরে বোরের সূত্র আমি সব সময় যে ই ইকুয়াল টু ওই তোমার জেড মানে ই প্রপোর্শনাল বা ই ইকুয়াল টু -13.6/z² এই সূত্রটাই লাগাবে সব সময় চোখ বন্ধ করে, তা নয়। এখানে এনার্জিটা স্যার ডিফারেন্সিয়েট করার জন্য তোমাদেরকে n+l রুলটা অ্যাপ্লাই করতে হবে। তো এর যে এনার্জিটা বেসিক্যালি এইটা কোন সূত্র দিয়ে এক্সপ্লেন করতে পারি বলো? বলবো স্যার, বলো দেখি। এখানে মানে নিউক্লিয়ার ফিজিক্স অনুযায়ী যদি বলি, আমাদের ফিজিক্সে আছে এনার্জি ডিফারেন্সটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম উপর ডিপেন্ড করবে, মানে ডেলি প্রপোর্শনাল টু 2l+1। টু 2l+1। ঠিক আছে, তার মানে আমি ওইটাই বলছি, তাহলে ওই 2l+1 ওই যে এল আর এল এর যে কনসেপ্টটা কোথা থেকে আসছে, কি সূত্র দিয়ে এক্সপ্লেন করছে? এটাই হচ্ছে সমারফিল্ডের সূত্র, যেটা আমরা বলি। সামারফিল্ড অনুযায়ী স্যার, হ্যাঁ। কারণ সমারফিল্ডই প্রথম কনসেপ্টটা দিচ্ছে এল এর, রাইট? সেই জন্য মানে বোর এটাকে ব্যাখ্যা করতে পারেনি, হুম। সেই জন্যই মানে বোর একমাত্র হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেমের কথা বলেছিল, সেই জন্য ওই আপার যে স্টেট গুলো ওখানে কিছু মানে সবার এনার্জি ইকুয়াল হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এই জন্য আর স্যার বলছিলাম যে ডিজেনারেটর অরবিটাল মানে ওইটা ঠিক বুঝলাম না। ডিজেনারেট অরবিটাল মানে ধরো তোমার এইরকম একটা ব্যাপার, মানে কিছু কিছু অরবিটাল থাকে, যেমন ধরো ডি এর ক্ষেত্রে আমি যদি বলি, আমাদের যদি যদি ডি এর অরবিটালটাকে দেখি, তাহলে আমাদের অরবিটাল গুলো দেখবে ছবি বইয়ের মধ্যে আঁকা থাকে এরকম একটা, এরকম 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 করে আঁকা থাকে, তাই তো? এর এনার্জিটাকে অ্যাকচুয়ালি এরকম করে লাগা থাকে, এর এনার্জিটা অ্যাকচুয়ালি সমান থাকে। কিন্তু যদি তুমি এর মধ্যে কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে দাও বা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো, তাহলে এই যে এনার্জি গুলো এরা এরকম করে ভাগ হয়ে যায়। ধরে নাও এখানে একটা উঠে গেল dx² - y², এটা ধরো dxy, এইটা হয়ে গেল ধরো তোমার xz, এইরকম করে ভেঙে যায় পাঁচটা অরবিটাল, রাইট? এইটা হচ্ছে কি তোমার ডিজেনারেট অরবিটালের যে কনসেপ্ট। ডিজেনারেট মানে এদের অ্যাকচুয়ালি এনার্জিটা তোমার সিমিলার হবে, বাট ইন প্রেজেন্স অফ তোমার কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে ওরা আবার ব্রেক করে যাবে। আদারওয়াইজ এদের এনার্জিটা কিন্তু তোমার সেম থাকবে অরবিটাল। যেমন পি, এক্স্যাক্টলি পি এর ক্ষেত্রেও তাই হবে, রাইট? হ্যাঁ স্যার, স্যার বুঝেছি। এনার্জি সেম থাকবে বাট স্টেট, কোয়ান্টাম স্টেট গুলো আলাদা 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 হবে। হয়ে যাবে, এক্স্যাক্টলি। এটা হচ্ছে ইয়ে। তো এখানে অ্যাকচুয়ালি যেটা হয় এইগুলো, এখানেই বলছিলাম, এখানে তোমাকে অ্যাকচুয়ালি ওই যে কোয়ান্টাম নাম্বারটা ধরে বোঝালে আরো বেটার হবে, বাট আমি অত ডিটেলে যাচ্ছি না যে এর মধ্যে, ঠিক আছে? আর এইগুলোর জন্যই তোমার ফাইন স্ট্রাকচার দেখা যায়, বুঝতে পারছো তো? মানে এখান থেকে ধরো এখান থেকে এখানে একটা ট্রানজিশন হলো, এখান থেকে এগুলো অবশ্য জে দিয়ে ডমিনেট করে আবার। তো আমি আর ওটার মধ্যে অত ডিটেলে যাচ্ছি না। তো মোদ্দা কথা ডিজেনারেট মানে যাদের এনার্জিটা তোমার সেম, কিন্তু যখন তুমি কোনো এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করবে, ধরুন ওই ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ড, তখন সেগুলো স্প্লিট হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার ডিজেনারেট অরবিটাল, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ। হুম। এটা হচ্ছে ব্যাপার। এইবার ঠিক আছে, পরিষ্কার হলো। তাহলে এই রুলগুলো এগুলো সব পরিষ্কার হলো, তাই তো? কোনো অসুবিধা? ঠিক আছে, চলো আর বেশি দেরি না করে এটা যাই। এটা হচ্ছে অলরেডি দেরি হয়েই গেছে এনিওয়ে। তো আমরা চেষ্টা করবো যে যতটা পারা যায়। কিছু এক সেকেন্ড। সব হলো, খাওয়া হবে, চেঞ্জ করে দাও। জিনিস কিনেছি নাকি? তাহলে চেঞ্জ করে দিলে হবে। এটা নিও না, ওটা না না নিলে হবে না। দাও চেঞ্জ করে দিচ্ছি। সন্তু, আমার সন্তু দেব দেব করে তাকাবে এখন, এখন আমার কাছে এলেই হা মিউট করবে। করতে বলেন। তো
আজকে যেটা পড়া হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। ও আচ্ছা, এক সেকেন্ড, মুশকিল হয়ে যেত। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা কি। আহ, তাই তো। একটু জল দাও না গো। হুম। ও আচ্ছা আচ্ছা, জল আছে, ঠিক আছে ঠিক আছে, জল আছে। হুম। তো তেজস্ক্রিয়তা কি বলছে, যে কিছু এলিমেন্ট আছে, মানে কিছু মৌল আছে যারা ইনভিজিবল রেডিয়েশন, মানে যে এমন কিছু দেখো, এটা ব্যাপারটা কি আছে, যে কিছু কিছু রেডিয়েশন ধরো তোমরা চোখে দেখতে পাবে, কখন সেটা চোখে দেখতে পাবে তোমরা নিজেরাই পড়েছো, দেখেছো, যে ধরে নাও যদি সেটা ইউভি রিজিয়নের মধ্যে আছে, সরি, ভিজিবল রিজিয়নের মধ্যে আছে, তবে সেটাকে তোমরা দেখতে পাবে, রাইট? এইবার বলছে যে কিছু এমন কিছু মৌল আছে, তো তারা হচ্ছে ইনভিজিবল রেডিয়েশন স্পন্টেনিয়াসলি ছাড়ে। এই ঘটনাটাকে বলে তেজস্ক্রিয়তা। আচ্ছা, তো তেজস্ক্রিয়তার প্রথমে আমি একটুখানি হিস্ট্রিটা ব্যাখ্যা করব। এটা খুব ইন্টারেস্টিং এবং আমার মনে হয় সকলেরই এটা জানা দরকার। তারপরে তোমরা আমরা মেন ইয়েতে যাবো। তো রেডিয়েশন কে প্রথম যিনি ব্যাখ্যা করেছিলেন বা প্রথম যিনি অবজার্ভ করেছেন, যদিও এখানে অনেক রকমের সমস্যা আছে, হেনরি বেকেরেল। ইনি একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট ছিলেন, ঠিক আছে? তো বলছে যে হাউএভার, এই যে তখন কিন্তু উনি তেজস্ক্রিয়তা এই কথাটা বলেননি, বা রেডিও অ্যাক্টিভিটি এইটাকে যে এই ফেনোমেনা বলে, মানে এই যে কিছু মৌল রেডিয়েশন ইনভিজিবল, মানে যেটা চোখে দেখা যায় না, ইনভিজিবল কিছু রেডিয়েশন ছাড়ে, এই জিনিসটাকে তিনি তেজস্ক্রিয়তা বলে, এটাকে এই কথাটা তিনি বলেননি। তেজস্ক্রিয়তা কথাটা প্রথম যিনি ইন্ট্রোডিউস করেছিলেন তিনি হচ্ছেন আমাদের সবার ফেমাস মেরি কুরি। আহ, তো ইনি একজন অত্যন্ত ফেমাস মহিলা, এনাকে নিয়ে তো বলার মতন কিছু নেই। তো মেরি কুরি অবজার্ভ করেছিলেন যে মেরি কুরি অবজার্ভ করেছিলেন যে আহ, আহ, এই যে একটা মৌল আছে, মৌল বলবো না, এটা অ্যাকচুয়ালি একটা তোমার কম্পাউন্ড, রাইট? এটা হচ্ছে একটা অক্সাইড, সেটা হচ্ছে ইউ3O8, মানে ইউরেনিয়ামের একটা অক্সাইড যৌগ। এই যৌগটা বলছে যে খুবই অত্যাধিক মাত্রায় রেডিয়েশন দেখায়। এইটা তিনি প্রথম দেখেছিলেন। এবার তোমরা আমাকে বলো, তোমাদের যেটা প্রথমেই এটা শুনে এটা মনে হলো যে এই যৌগটা খুবই অত্যাধিক মাত্রায় একটা রেডিয়েশন দেখায়, এটা মানেটা তোমরা কি বুঝছো? এর মানেটা হচ্ছে যে এই যৌগটা যা দেখানোর কথা তার থেকেও বেশি দেখাচ্ছে। এর কারণটা তার মানে কি, তার মানে এই যৌগটার মধ্যে এমন কিছু ইম্পিউরিটি আছে যেটা হচ্ছে কি আরো একটা তোমার তেজস্ক্রিয় যৌগ। ওকে। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো। মেনলি রেডিও অ্যাক্টিভ হয়তো নিউট্রন আর প্রোটনের রেশিও অনুযায়ী। হ্যাঁ, যদি নিউটন এন্ড প্রোটনের রেশিওটা গ্রেটার দেন ইকুয়ালস টু 1.28 মনে হচ্ছে স্যার, ওয়ান, ওরকম হয় তখন তো রেডিও অ্যাক্টিভ হবে। আমি ওটাই আসছি, হ্যাঁ, আমি ওটাতে আসছি। এটা আগে আমরা দেখিনি, আমি ওটাই আসবো। তো এবার উনি রেডিয়াম মৌলটা কিন্তু দেখেন যে ওইটা ওর মধ্যে প্রেজেন্ট ছিল, ইউ3O8, এই যৌগটার মধ্যে রেডিয়াম প্রেজেন্ট ছিল। এইটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করে রাখলাম এই কারণেই, আমি এত কথা বললাম যে এই রেডিয়াম মৌলটা কেন ইউরেনিয়াম অক্সাইড এই যৌগটার মধ্যে থাকে। এই কোশ্চেনটা তোমরা একটা আনসার করবে, ঠিক আছে? এটা একটা কিন্তু সেইভাবে ভাবতে গেলে একটু সময় লাগবে, এটা ডিফিকাল্ট কোশ্চেন, বাট তোমরা কিন্তু পুরো এই সিরিজটা পড়া হলে তোমরা কিন্তু অবশ্যই এটার আনসার করতে পারবে। তো তখন আমরা যেটা দেখেছিলাম যে ইউরেনিয়াম, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম, এগুলো হচ্ছে গিয়ে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এবং তোমার এখনো অবধি দেখা গেছে যে 40টা মৌল এরকম আছে যারা রেডিও অ্যাক্টিভিটি দেখায়। তখন কিন্তু যখন ম্যাডাম কুরি যখন এটাকে করেছিলেন, তো তখন কিন্তু এতগুলো ছিল না। উনি তো প্রথম ওই এক দুটোই দেখেছিলেন, পরে আরো বেড়েছিল অবশ্যই। এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা কি, এর সব থেকে ইম্পর্টেন্ট কি? ধরো আমি যেটাকে বলছি, তোমরা কেউ বর্ন হাবার রিয়াকশন জানো? বর্ন হাবার রিয়াকশন জানো না? খুব ফেমাস এটা একটা, N2 আর H2,
এটা থেকে NH3 তৈরি হওয়া। একটা ক্যাটালিস্ট লেখে Fe, যে কারণে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে একটা পার্টিকুলার অ্যাটমসফিয়ারিক প্রেশার আর একটা পার্টিকুলার টেম্পারেচার লাগে, কত বলতে পারবে এটা? এটা ওই মোটামুটি 500 কাছাকাছি, না 500 বোধহয় নয়, আমাকে আমাকে দেখতে হবে। তো এইরকম 500 বা এরকম এর কাছাকাছি একটা টেম্পারেচার লাগে, আর অ্যাটমসফিয়ারিক প্রেশারটা 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার লাগে, মানে প্রচন্ড হাই প্রেশারে হয়। এর পিছনে একটা গল্প আছে, এটা আমরা পরে বলবো। বেসিক্যালি ওই নাৎসিরা যখন NH3 তৈরি করার চেষ্টা করছিল, অ্যামোনিয়া তো হচ্ছে একটা ওয়ান অফ দ্য যৌগ, যেটা হচ্ছে তোমার সমস্ত ওয়েপনের ক্ষেত্রে তোমার বোম তৈরির কাজে লাগে। তো যখন ওটা তৈরি করছিল, তো ওরা তখন NH3 যৌগটা তৈরি করতে পারছিল না। তো নাৎসিরা তখন কানে বন্দুক ঠেকিয়ে বলেছিল যে তোমরা বাতাসে এত নাইট্রোজেন আর এত হাইড্রোজেন ঘুরে বেড়াচ্ছে, তোমরা এখান থেকে NH3 বানাতে পারছো না। তো সেই জন্যই বন্ড হেবার যে প্রসেসটা, সেটা তৈরি হয়েছিল। যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে বন্ড হেবার প্রসেসে বলার এটাই কারণ, সেটা হচ্ছে এখানে যদি প্রেশার আর টেম্পারেচার তোমরা যদি চেঞ্জ করো, মানে ধরে নাও রুম টেম্পারেচার তোমরা যদি করতে, ওটা প্রচন্ড হাই প্রেশার আর হাই টেম্পারেচারের রিয়াকশনটা, তোমরা যদি রুম টেম্পারেচারে করো তাহলে রিয়াকশনটা হবে? হবে না। তার মানে পার্টিকুলার একটা কন্ডিশন দরকার, পার্টিকুলার একটা টেম্পারেচার দরকার, পার্টিকুলার প্রেশার দরকার, তবেই তোমার রিয়াকশনটা হবে। কিন্তু রেডিও অ্যাক্টিভিটি এমন একটা জিনিস, তেজস্ক্রিয়তা এমন একটা জিনিস, তুমি জলের মধ্যে রাখো, প্রেশার চেঞ্জ করে দাও, মঙ্গল গ্রহে নিয়ে চলে যাও, কিচ্ছু ম্যাটার করে না। ইট উইল অলওয়েজ শো ইউর রেডিও অ্যাক্টিভিটি। টেম্পারেচার চেঞ্জ করতে পারে না রেডিও অ্যাক্টিভিটিকে, প্রেশার চেঞ্জ করতে পারে না, কোনো রকম এনভায়রনমেন্ট এফেক্ট করতে পারে না। কোন রকম যৌগের সঙ্গে, ধরে নাও পার্টিকুলারলি একটা নন রেডিও অ্যাক্টিভ বা অতেজস্ক্রিয় কোনো একটা মৌল, যেমন ইউরেনিয়াম, এই যে এটা বললাম, ইউরেনিয়াম হচ্ছে অ্যাকচুয়ালি তোমার তেজস্ক্রিয় একটা মৌল, কিন্তু এর সঙ্গে অক্সাইড একটা যৌগ তৈরি করেছে, সেই যৌগ তৈরি করার পরও তেজস্ক্রিয়তা কিন্তু বন্ধ হয়নি। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, কারণ এগুলো MCকিউ কোশ্চেনে আসতে পারে। তাহলে এটা একটা ইরিভার্সেবল প্রসেস। আমরা জানি যে প্রসেস হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে রিভার্সেবল আর একটা হচ্ছে ইরিভার্সেবল প্রসেস। যদি তোমার ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে তুমি সেটাকে ধীরে ধীরে প্রসেসটাকে মানে একবার পার্টিকুলার দিকে ডিরেকশনে যেতে পারো, আর একটা তার অপোজিট ডিরেকশনে আসতে পারো। কিন্তু এখানে একবার যদি তোমার একটা আলফা পার্টিকেল কি বিটা পার্টিকেল বেরিয়ে গেল, তুমি আর সেটাকে ঢোকাতে পারবে না। কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু তোমার জিনিসটা হয়, মানে ধরো রিয়াকশন থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তুমি প্রেশার, এগুলো আমরা পড়বো, প্রেশার টেম্পারেচার চেঞ্জ করলে ইয়ে করলে, তো রিয়াকশনের কন্ডিশনটাকে তোমরা উল্টো দিকে ঘোরাতে পারো, মানে প্রোডাক্ট থেকে আবার রিয়াকশনের দিকে দিকে নিয়ে আসতে পারো। এগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রসেস বা রিভার্সেবল প্রসেস, মানে একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করে বলে এটা সম্ভব হয়। হ্যাঁ, কিছু কোশ্চেন আছে? কিছু কিছু কোশ্চেন আছে? আচ্ছা, যাই হোক। তো এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এমিটস আইদার আলফা অথবা বিটা, মানে আইদার আলফা পার্টিকেল অথবা বিটা পার্টিকেল এমিট করে, কিন্তু দুটোই একসঙ্গে করবে না। মানে একবার ধরো আলফা করলো, আলফা পার্টিকেল করার পরে সে একটা অন্য যৌগে চলে গেল, সেটা আবার যদি রেডিও অ্যাক্টিভ হয়, তারপর আবার সেটা বিটা করবে, কিন্তু একসাথে আলফা বিটা দুটো একসঙ্গে বেরিয়ে যাবে না। ঠিক আছে? এবং রেট অফ রেডিয়েশন ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, এটা এমন নয় যে একই রেটে রেডিয়েশন করবে। এবার যেটা আমি এইমাত্র বললাম, ওই জিনিসটাই বললাম, যে ধরে নাও একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আলফা আর বিটা ইয়ে করে অ্যানাদার এলিমেন্ট হলো, এই যদি আবার রেডিও অ্যাক্টিভ হয়, আবার ও আলফা বা বিটা এমিট করবে, ততক্ষণই করতে থাকবে যতক্ষণ না ও কোনো নন রেডিও অ্যাক্টিভ এলিমেন্টে আসতে পারে, অতেজস্ক্রিয়। এবং মনে রাখবেন যে মোস্ট অফ দ্য কেসেস একদম এন্ড যে এলিমেন্টটা হয়, সেটা সবসময় লেড হয়। পরিষ্কার? এবার টাইপ অফ রেডিও অ্যাক্টিভিটি কি কি না, দু রকম টাইপের হয়। একটা ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে তোমার ন্যাচারালি এক্সক্লুসিভলি ঘটে, যেমন ওই তোমাকে বললাম, যেটা তোমার খনিজ বিভিন্ন যে মাইন্স হয়, বিশেষ করে চায়নাতে যেগুলো আছে, যে মাইন্সের মধ্যে বা যেটা মেরি কুরি, তোমরা নিজেরা একটু গুগল করবে বা উইকিপিডিয়া পড়ে দেখতে পারো, মেরি কুরি কিন্তু একটা খনিজ মানে একটা খনির মধ্যে ঢুকেছিলেন, সেখানে কিন্তু U3O8 থেকে রেডিয়েশনের সন্ধান পান। ঠিক আছে? তার মানে ওটা ন্যাচারালি বা স্পন্টেনিয়াসলি ওঠে। আর্টিফিশিয়াল মানে ধরো কোনো একটা জিনিসের মধ্যে তুমি বোম্বার্ডমেন্ট করলে, সেটা প্রোটন দিয়ে হতে পারে,
সেটা আলফা পার্টিকেল হতে পারে, দিয়ে সেটাকে ইনডিউস করলে মানে কি হলো, সেটাকে রেডিও অ্যাক্টিভ মৌলে পরিণত করে দিলে, দিয়ে সে আমরা রেডিয়েশন করলো। যেমন একটা উদাহরণ হচ্ছে অ্যালুমিনিয়াম, এ তো তোমার রেডিও অ্যাক্টিভ হয় না। অ্যালুমিনিয়ামকে যদি তুমি আলফা পার্টিকেল দিয়ে বোম্বার্ডমেন্ট করো, তখন ও একটা যৌগে তৈরি হয়, মানে একটা মৌলে পরিণত হয়। এটা হচ্ছে P3015। এইটা আবার রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, রাইট? এবার তখন একটা নিউট্রন ছেড়ে এরকম করে একটা ইয়েতে তৈরি হতে পারে। তো এই যে জিনিসপত্রগুলো হয় তোমার, এইগুলো এইগুলো হচ্ছে কি তোমার আর্টিফিশিয়াল বা ইনডিউসড রেডিও অ্যাক্টিভিটি। না না, এইটা অ্যালুমিনিয়ামের ব্যাপারটা আলাদা। অ্যালুমিনিয়ামকে আলফা পার্টিকেল দিয়ে ধাক্কা মারলে স্টার রেডিয়েটিং হয়, এইটা আবার আরেকটা অন্য ঘটনা। ধরো ফসফরাস একটা এলিমেন্ট, তাকে যদি তুমি নিউট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করো, সে তখন সিলিকনে পরিণত হবে। এটি একটি হচ্ছে তোমার তোমার কি বলে রেডিও অ্যাক্টিভ মৌল। তখন তোমার রেডিয়েশন দেবে, তাহলে রেডিয়েশন দেবে, বোঝা গেল? একে যদি তুমি ইয়ে করো, তো এইভাবে তুমি ইনডিউস করতে পারো আলফা পার্টিকেল দিয়ে, বিটা পার্টিকেল, সরি আলফা পার্টিকেল দিয়ে অথবা প্রোটন দিয়ে, এগুলো দিয়ে তুমি রেডিয়েশন করতে পারো, বা গামা রেডিও করতে পারো, এগুলো দিয়ে ইনডিউস করতে পারো। এবার ক রকমের রেডিও অ্যাক্টিভিটি হয়, যেটা আমরা অলরেডি একটা হিন্ট দিয়েছি বা অনেকেই জানো, আলফা আর বিটা, আর একটা হয় গামা। ব্যাপারটা হচ্ছে আলফা আর বিটা হচ্ছে চার্জ, আর গামা কিন্তু হচ্ছে গিয়ে তোমার কোনো রকম চার্জ নেই। এটা কি করে হয়েছে, যে যদি ধরো কিছুই নয়, খুব সহজ, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিলে যেটা চার্জ পার্টিকেল সেগুলো সবসময় তার অপোজিট চার্জের দিকে বেঁকে যাবে। মানে আলফা পার্টিকেলটা নেগেটিভের দিকে চলে যাবে, আর বিটা পার্টিকেলটা তোমার হচ্ছে পজিটিভের দিকে চলে যাবে। তো সেই অনুসারে তোমার বলা হচ্ছে যে আলফাটা হচ্ছে একটা পজিটিভলি চার্জ পার্টিকেল, যেহেতু নেগেটিভের দিকে বেঁকে যাচ্ছে, আর বিটাটা হচ্ছে কি তোমার নেগেটিভলি চার্জ পার্টিকেল, রাইট? আর যেটা তোমার কোনো রকম রিফ্লেকশন দেখাচ্ছে না, সোজা বেরিয়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার গামা রে। এবার আলফা পার্টিকেল হচ্ছে ডবল চার্জ একটা হিলিয়াম অ্যাটম, যার মাসটা হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যাটমের 4 গুণ, যেমন না কি হিলিয়ামের মাস হয় এক্স্যাক্টলি সেম। আর চার্জটাও হচ্ছে কিন্তু তোমার 2 প্লাস থাকে। এবার এটা কি করে প্রমাণ করবে যে অ্যাকচুয়ালি, তার আগে বলে নিই, এটা বিটা পার্টিকেল হচ্ছে একটা এক্স্যাক্টলি ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের কটা কি চার্জ থাকে বলো? নেগেটিভ। বাট বিটা হচ্ছে হাই এনার্জি ইলেকট্রন। গামা পার্টিকেল কিন্তু নিউট্রাল হয়, যেটা আমি বললাম। এবার আলফার সিম্বলটা অনেক সময় এরকম লিখে, আবার অনেকে দেখবে 2+ও লিখছে, বাট এনিওয়ে এইটা তোমার নর্মালি সিম্বল একটা আলফা, আর বিটার হচ্ছে এটা তোমার সিম্বল, ওকে? তো হ্যাঁ, অবশ্যই এখানে 2+টা তখন আবার এখানে লেখে না, এখানে অনেক সময় এবার, বাট এনিওয়ে 2টা এখানেই লেখার মানেটা হচ্ছে এখানে তোমার এইটা হচ্ছে কি তোমার এর চার্জটা, ওকে? 2টা, আর এটা হচ্ছে সারি। এবার তুমি তো যে কোশ্চেন আমি তোমাদেরকে করলাম, সেটা হচ্ছে আলফা পার্টিকেল এই যে 2+ চার্জটা আছে, এটা তুমি কি করে বুঝবে, এবং এটা যে হিলিয়ামই সেটা কি করে বুঝবে? তার জন্য একটা এক্সপেরিমেন্ট আছে, খুব সহজ একটা এক্সপেরিমেন্ট। মানে ধরে নাও কি করা হয়েছিল, যে এরকম একটা যন্ত্র একটা সেট আপ করা হয়েছিল, এখানে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রাখা হয়েছিল, যে শুধুমাত্র আলফা পার্টিকেল ছাড়ে, এরকম একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রাখা হয়েছিল। দেখা গেল যে সে আলফা পার্টিকেল ছাড়ছে, রাইট? এবার এইটা পুরো ভ্যাকুয়ামের মধ্যে করা হয়েছিল, দিয়ে তারপরে কি করা হলো, এই দুটো চার্জ দেওয়া হলো, পজিটিভ, এদিকটা নেগেটিভ চার্জ দেওয়া হলো। যখনই দেওয়া হলো, দেখা গেল খানিকক্ষণ পর, অ্যাকচুয়ালি এখানে দেখা হয়নি, এখানে একটা বাল্ব ছিল অ্যাকচুয়ালি, এখানে এরকম এর সঙ্গে কানেক্ট, এর সঙ্গে কানেক্ট। দেখো এটা তো যদি ভ্যাকুয়াম হতো, এবং আলফা পার্টিকেলটা যদি তোমার কোনো রকম গ্যাস তৈরি না করতো, যদি ভ্যাকুয়াম হতো, তার মানে তার ভিতরে কিছু নেই, তাই তো? তাহলে এটা কোনো মতেই এখানে তোমার আলো জ্বলার কথা ছিল না, বাল্ব থাকলে। এবার কি হচ্ছে, আলফা পার্টিকেল এটা একটা রে, সে অ্যাকচুয়ালি এখানে আসার পর আয়োনাইজ হচ্ছে। কি হচ্ছে না, এইচই এরা 2+ হিসাবে থাকে, তো তো এই দুটো ইলেকট্রন এখান থেকে নিয়ে পুরো গ্যাস হয়ে যাচ্ছে, রাইট? এখানে গ্যাসটা হচ্ছে, যখন এটা গ্যাস দিয়ে ফিল আপ হয়ে গেল, তখনই পুরো তোমার এটা একটা সার্কিট কমপ্লিট হলো, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট দ্য। এবার আরো একটা এটা ব্যাপার, পরবর্তীকালে দেখা গেছে এর যে স্পেকট্রাটা, এটা স্পেকট্রাও নেওয়া হয়েছে, এই স্পেকট্রাটা যেটা নেওয়া হয়েছে, এবং স্পেকট্রাটা নিয়ে দেখা গেছে যে এটা স্পেকট্রাটা হিলিয়ামের সঙ্গে ম্যাচ করে। তো এটা ইজ নাথিং বাট এ হিলিয়াম, বাট পজিটিভলি চার্জ হিলিয়াম, মানে যার পজিটিভ চার্জ হচ্ছে দুটো, মানে 2+। এবার আয়োনাইজেশন পাওয়ার অফ আলফা পার্টিকেল, আয়োনাইজিং পাওয়ার অফ আলফা পার্টিকেল, দ্যাট এর মানে হচ্ছে যে ইলেকট্রন, দিস মিনস দ্যাট ইট টেক্স ইলেকট্রন, যেটা আমি বললাম, আয়োনাইজেশন পাওয়ার মানে কিছুই নয়, মানে বেসিক্যালি ধরে নাও
কোনো একটা গ্যাসের মধ্যে দিয়ে আছে বা এমন কিছু গ্রুপ যেখানে অ্যাকচুয়ালি ইলেকট্রনের আধার আছে, মানে যেখানে তুমি খুব সহজে ইলেকট্রন নিতে পারবে যেখান থেকে, এরকম যদি ইয়ে হয় তো সেগুলোকে খুব সহজেই কিন্তু আলফা পার্টিকেল আয়োনাইজ করতে পারে। এটা আয়োনাইজেশন। এখানে আমি একটা বইয়ের পাতা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও, জাস্ট খুবই সহজ এটা একটা। আলফা বিটা গামা রে এর ডিফারেন্স, মাস আলফা রে বেশি হয় সবসময়, বিটার অনেক কম, যেহেতু ইলেকট্রন অবশ্যই তোমরা বুঝতে পারছো ইলেকট্রন মানে এইটাই হবে, আর গামার হচ্ছে 0 হয়, রাইট? আর তারপরে যেটা তোমাদেরকে বুঝতে হবে যে পেনিট্রেশন পাওয়ার কিন্তু সব থেকে বেশি হচ্ছে গামার, অথচ সব থেকে কম হচ্ছে তোমার সব থেকে ইয়ে হচ্ছে গিয়ে কম হচ্ছে তোমার হচ্ছে গিয়ে আলফার, আর মাঝামাঝি হচ্ছে বিটার। এবার যেটা মনে রাখবে, কাইনেটিক এনার্জি কিন্তু সবসময় আলফার বেশি, কেন না এর মাসটা অনেকটা বেশি, ওই জন্য কাইনেটিক এনার্জিটা খুব লার্জ হয়, আর এটা 0 হয়, রাইট? আর আয়োনাইজেশন পাওয়ার, এটাও মনে রাখবে যে আলফার আয়োনাইজেশন পাওয়ারটা সব থেকে হাইয়েস্ট, আর এর গামার হচ্ছে সব থেকে কম, এর হচ্ছে মিডিয়াম। তাই দুটো জিনিস দুটো ডিফারেন্ট, আয়োনাইজেশন পাওয়ার আর কাইনেটিক এনার্জি, এই দুটো হচ্ছে আলফার বেশি, বাট পেনিট্রেশন পাওয়ার আবার গামার বেশি, আর বিটার সবকিছুই মাঝামাঝি অ্যাকচুয়ালি, রাইট? এবার এইটা তো জানো, ইলেকট্রিক, এই মাত্র এইটা এক্সপ্লেন করলাম, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কি এফেক্ট হবে, কারণ ডিফ্লেক্ট করবে আর অন্যগুলো রিফ্লেক্ট করবে না, রাইট? বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবার এবার আসি আমরা ইউনিট, নর্মালি আমরা কি ইউনিট ইউজ করি, একটা হচ্ছে কুড়ি। কুড়ির ইউনিটের একটা ডেফিনেশন আমি এখানে দিয়েছি, যে যদি পার সেকেন্ডে কোনো একটা মৌল থেকে 3000 বা 3.7 × 10⁻10 এই এতগুলো তোমার ডিসইন্টিগ্রেশন হয় প্রত্যেক সেকেন্ডে, তবে সেটাকে আমরা কুড়ি বলবো, 1 কুড়ি বলবো। তো এই নাম্বারটা কেন নেওয়া হয়েছে, কারণ এটা অ্যাকচুয়ালি রেডিয়ামকে, যেহেতু উনি রেডিয়াম ইউরেনিয়াম নিয়ে কাজ করেছিলেন প্রথমে, রেডিয়াম অ্যাকচুয়ালি 1 সেকেন্ডে অতগুলো ডিসইন্টিগ্রেশন করতে পারে। মানে তোমার, তার মানে একটা জিনিস তোমাদের জানা রইলো, যে রেডিয়ামের অ্যাকচুয়ালি ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড যদি বলা হয়, তো সেটা কত না 1 কুড়ি। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না, হয়তো বলে দিলে 1 কুড়ি, 2 কুড়ি, 10 কুড়ি, তোমরা হয়তো ভাবছো এটা আবার কি কি, বাট এটা হচ্ছে 1 কুড়ি, ঠিক আছে? আর একটা ইউনিট আছে রাদারফোর্ড বলে, সেটা অ্যাকচুয়ালি তোমার, এটা 3.7, এটাও 10⁶ ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। আর একটা হচ্ছে বেকারেল, এটা হচ্ছে 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। মনে রাখবে যে এই বেকারেলটা হচ্ছে এসআই ইউনিট। তাহলে এটা অনেক সময় রিলেশন দেয় আবার, যে ধরে নাও বলে দিল যে 3.7, মানে 1 কুড়ি সমান কত তোমার কত বেকারেল, তাহলে কি করবে? 1 কুড়ি মানে 3.7 × 10⁻10 বেকারেল, বোঝা গেল? এইবার এই যে তুমি যে ডিসইন্টিগ্রেশন, মানে কতগুলো করে তোমার 1 সেকেন্ডে কতগুলো করে তোমার পার্টিকেল ডিসচার্জ করছে, মানে ডিসইন্টিগ্রেশন হচ্ছে, মানে বেসিক্যালি ডিসইন্টিগ্রেশন মানে কি, ধরো একটা মৌলর মধ্যে ধরে নাও 1000টা তোমার মানে একটা মৌল নিচ্ছ, তার মধ্যে ধরো 1000টা অ্যাটম আছে, 1000টা অ্যাটম আছে, ওই 1000টা অ্যাটমের মধ্যে কতগুলো অ্যাটম 1 সেকেন্ডে তোমার রেডিও অ্যাক্টিভিটি শো করে অন্য মৌলে রূপান্তরিত হচ্ছে, এইটা হচ্ছে কি তোমার তার ডিসইন্টিগ্রেশনটা। এবার সেটা কি করে মেজার করবে, এটাকে বলে গাইগার মুলার কাউন্টার, এইটা দিয়ে মেজার করা যায়। ওকে, এইটা যেটা এইমাত্র এক্সপ্লেন করলাম, ওটা একটা ব্যাপার আছে এখানে। তোমার ওই মাইক্রো মানে গাইগার মুলার কাউন্টারে যেটা করে, সেটা হচ্ছে, এটা প্রথমে একটা অ্যালকোহল ভেপার আয়োনাইজেবল গ্যাস দেওয়া থাকে, দিয়ে এখান দিয়ে বিভিন্ন রেকে ট্রাভেল করানো হয়, তো ও সেরকম মতন আয়োনাইজ করে। আয়োনাইজ করলে কি হয়, আয়োনাইজেশন যখন করবে তখন এইটা তোমার, এটা তো ক্লোজ সেল ছিল, সরি, এটা প্রথমে তোমার এই এই যে এইটা সার্কিটটা প্রথমে ক্লোজ ছিল না, যখন তোমার শুধুমাত্র ইয়ে ছিল অ্যালকোহল পেপার, যখন রে দিল, ও যখন আয়োনাইজেশন করতে শুরু করলো, তখন ও ইলেকট্রনটা অ্যাকচুয়ালি, মানে ও যেহেতু তোমার ইয়ে করবে, তো আয়োনাইজিং এজেন্টে মানে গ্যাসটা যখন ভর্তি হয়ে যাবে, তখন ও এখান থেকে এটা একটা ক্লোজ লুপ তৈরি করে দেবে, দিয়ে তখন ও বাল্বের মধ্যে আলো করবে, আলো জ্বলবে। এবার এটা কত সেকেন্ডে কতবার জ্বলবে সেটার উপর ডিপেন্ড করছে তোমার সে কতগুলো ছাড়ছে সেটা। এটা খুব একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট, এটা তোমরা দেখতে পারো গাইগার মুলার ইউটিউবে যদি চাও সময় মতো, বাট এ নিয়ে খুব বিশাল ডিটেলে যাওয়ার দরকার নেই। এটা মনে রাখবে যে আলফা আর বিটার পেনিট্রেশন পাওয়ারটা এখান থেকেই দেখা হয়, যে কে কত পেনিট্রেট করতে পারে এখান থেকে। বাট আমি বলবো এখানে একটা রিলেশন মনে রাখবে তোমরা, এটা হচ্ছে গাইগার নাটাল রিলেশন। এই রিলেশনটা অনেক সময় এরকম কোশ্চেন আসতে পারে, এটা হচ্ছে তোমার রেঞ্জ, মানে কোন রেঞ্জ, কতটা রেঞ্জ অবধি একটা পার্টিকেল ট্রাভেল করতে পারে, ঠিক আছে, মানে কার পেনিট্রেশন ক্ষমতা কতটা, এটা দিয়ে বোঝা যায়। আর বিটা একটা ধ্রুবক,
এই সিটাও একটা হচ্ছে তোমার ধ্রুবক। বাট এইটা রিলেশনটা একটু মনে রাখবে। আমার মনে হয় না কোনো এই রিলেটেড কোনো অঙ্ক আসবে। হয়তো দিয়ে দিল যে গাইগার নাটাল রিলেশনটা কিরকম দেখতে হয়, সেই কারণেই বলে দেওয়া, আর কিছু না। তো এখানে এখানে যেমন লিখেছি বি আর সি হচ্ছে যে সেম ফর পার্টিকুলার সিরিজ, একটা পার্টিকুলার সিরিজ ক্ষেত্রে বিটা সি, আর সি ইজ সেম ফর অল ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। সিটা হচ্ছে তোমার সেম, মানে সিটা হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, মানে অ্যাকচুয়ালি যেটা বলে। এবার কোশ্চেনটা হচ্ছে এইবার যে কোশ্চেনটা বলা হলো, তুমি তোমাদের যে বলছিলে যে কেন রেডিও অ্যাক্টিভিটি হতো অকার করে। একটা হচ্ছে এন বাই পি রেশিও। এন মানে কি নিউট্রন, পি মানে কি প্রোটন। তাহলে নর্মালি দেখা যায় যে এন বাই পি রেশিও মানে নিউট্রন আর প্রোটনের রেশিও, এটা যদি ডিফারেন্ট হয়, অ্যাকচুয়ালি থাকার কত কি দরকার। আমাকে তোমাদেরকে কয়েকটা কোশ্চেনের উত্তর দিতে হবে। একটা বলো যে এন বাই পি এই রেশিওটা ঠিক কতটা হওয়া উচিত। 1.5 কত? 1.5 স্যার 1.5 এর বেশি। একটা জোন অফ স্টেবিলিটি আছে 1 থেকে 1.5। তো এর বাইরে যদি হয় তাহলে সে আনস্টেবল হবে। তো আনস্টেবল হলেই সে হচ্ছে কি রেডিও অ্যাক্টিভিটি করবে। তো জোন অফ স্টেবিলিটির রেঞ্জ হচ্ছে 1 থেকে 1.5। এর মধ্যে আলফা এমিশন হতে পারে, কিন্তু এর বাইরে হলেই বিটা এমিশন হবে। না না, এবার আমি তোমাদেরকে বলি, কোশ্চেনটার উত্তর তো ঠিকই আছে। এইটাকে বল, এইটাকে মনে রাখবে, একটুখানি বইগুলো পড়ারও চেষ্টা করো, বিভিন্ন বই। এইটাকে বলা হয় বিভিন্ন, কে বলে সেগ্রে চার্ট, কে বলে সার চার্ট বা টেনিয়র। এই চার্টটা, এইটা হচ্ছে তোমার এই যে জোনটা, এই জোনটা ছোট নয়, এই জোনটা কিন্তু অনেকটা লম্বা। হ্যাঁ, মানে যদি তোমার লাইটার এলিমেন্ট হয়, মানে যে যেমন ধরো ওই আমি বলবো 21 থেকে 30-এর মধ্যে যদি অ্যাটমিক নাম্বার হয়, তাহলে নর্মালি নিউট্রন আর প্রোটনের রেশিওটা 1-এর কাছাকাছি হয়। সেটা কি করে বুঝবে? যেমন ধরো এখানে নাম্বার অফ প্রোটন দিয়েছে, তাই তো, নাম্বার অফ প্রোটন। আর যদি আমার তো এটাই তো অ্যাটমিক নাম্বার হবে। তো আমি যদি এখান থেকে ধরি, ধরো এখান থেকে 20-30-এর মধ্যে এটা 1-এর কাছাকাছি হয়, এখানেও যে 1-এর কাছাকাছি হয়, মানে এই লাইনটা হচ্ছে 1:1 হলে, দেখতে পাচ্ছ এই লাইনটা যদি 1:1 হয়, মানে একদম একদম 1-এর রেসপেক্ট হয়। এবার একটু ওপর থেকে 1-এর ওপর থেকে বেঁচে যত ওপরের দিকে যাবে, যত হাইয়ার এলিমেন্টের দিকে যাবে, মানে হাইয়ার অ্যাটমিক ওয়েট এলিমেন্টের দিকে যাবে, তত তোমার নিউট্রন টু প্রোটন রেশিও 1.5 1.6-এর কাছাকাছি চলে যাবে। এবার আমার কোশ্চেন হচ্ছে যে লাইটার এলিমেন্টের ক্ষেত্রে নিউট্রন প্রোটন রেশিও 1 হলেই স্টেবল হয়ে যায়, যখন হায়ার এলিমেন্ট হয় তখন নিউট্রন প্রোটন রেশিও 1.5 হতে হয় কেন? বলতে পারবে এখানে তো? তার কারণ নিউক্লিয়াস তোমার ছোটই হয়, নিউক্লিয়াসটা খুব বড় হয় না। এবার নিউক্লিয়াস যদি তোমার ছোট হয়, তুমি যত উপরের দিকে যাবে তত তোমার নাম্বার অফ প্রোটন বাড়বে, যত তোমার নাম্বার অফ ইলেকট্রন বাড়বে তত তোমার নাম্বার অফ প্রোটন বাড়বে নিউক্লিয়াসের মধ্যে, তত বেশি প্রোটন প্রোটন রিপালশন বাড়বে। এই প্রোটন প্রোটন রিপালশনটাকে বাড়ানোর জন্য নিউট্রন, নাম্বার অফ নিউট্রনটা তোমার বেশি চাই, সরি, প্রোটন প্রোটন রিপালশনকে কমানোর জন্য নাম্বার অফ নিউট্রনটা তোমার বেশি চাই। এই জন্য এদের এই রিপালশন থেকে রিডিউস, কারণ অ্যাকচুয়ালি তুমি যত প্রোটন প্রোটন কাছে চলে আসবে তত তোমার তো রিপালশনটা বাড়বে। অ্যাকচুয়ালি তুমি ধরো এমন কিছু একটা পার্টিকেল রাখছো যেটা হচ্ছে আহ, কোনো রকম চার্জলেস, কোনো রকম কিছু চার্জ, সেই জন্য নিউট্রন প্রোটন রেশিওটা হেভিয়ার এলিমেন্টের ক্ষেত্রে বড় হয়। ঠিক আছে, বোঝা গেল? এই 1.5 থেকে 1.6 এই রিজিয়নের মধ্যে হয়। 83, এটাও মনে রাখবে লেট কেন। 83 হচ্ছে লাস্ট স্টেবল নিউক্লিয়াস। 83-এর পর যত উপরের দিকে তুমি যাবে, সবারই এন বাই পি রেশিও 1.5-এর উপরে চলে যায়, মানে 1.6-এর উপরে চলে যায়, সবাই আনস্টেবল হতে থাকে। ঠিক আছে, এবার আমার কোশ্চেন, এন বাই পি রেশিও যদি ধরো স্টেবিলিটি জোনের নিচে থাকে, এন বাই পি রেশিও যদি স্টেবিলিটি জোনের অ্যাবাভে থাকে, তার মানে কি নিউট্রন যদি তোমার বেশি হয় প্রোটনের তুলনায়, তাহলে এন বাই পি রেশিও ধরে নাও ওই 1.8 বা 1.9 এরকম যদি কিছু একটা হয়, তখন কি হবে? খুব সোজা ব্যাপার, আমাকে 1.8 বা 1.9, মানে নিউট্রন আমার বেশি আছে, বেশি আছে কিন্তু নিউট্রনকে প্রোটনে কনভার্ট করতে হবে। তাহলে নিউট্রনকে তুমি প্রোটনে কনভার্ট করছো, এই নিউট্রন যখন প্রোটনে কনভার্ট হয় তখন একটা বিটা ছাড়ে। এইখানে একটা তোমরা মনে রাখবে, এটাকে বলে সোডি ফ্যাজান্স রুল। আমি অবশ্যই যাবো, বা এটা একটা নিউক্লিয়ার রিয়াকশনসে
আর একটা অন্যতম ইম্পর্টেন্ট ব্যাপার যে সবসময় উম, ওপরের মাস নাম্বার আর নিচে অ্যাটমিক নাম্বারের যোগফলটা কিন্তু সমান হতে হবে রিয়াক্টেন্ট আর প্রোডাক্টের মধ্যে। ধরো এটা 1, এইগুলোকে তুমি যোগ করো, 1 + 0 + 0 মানে 1। আবার এটা 0, এটা +1 যখন তুমি করে দিচ্ছ 1, এর সঙ্গে তাহলে -1 দিতে হবে, -1 এর থেকে 0 করতে হবে, দিয়ে সমান হচ্ছে। তাহলে 1 1 এটা দিচ্ছে। তাহলে একটা বিটা ডিকে করবে। এইটার কি নাম জানো তোমরা, বলতে পারো এটাকে? এটাকে বলে অ্যান্টি নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনো। এটাকে বলে অ্যান্টি নিউট্রিনো। অতটাও ডিটেলে যাওয়ার এই মুহূর্তে দরকার নেই, বাট এইটা একটা ইয়ে হয়। তো বেসিক্যালি তার মানে তোমার নিউট্রন আর প্রোটন রেশিও যদি বেশি হয়, মানে নিউট্রন বেশি আছে, তার মানে নিউট্রনকে খুব সহজ ভাষায় প্রোটনে কনভার্ট করতে হবে। তাহলে n/p রেশিওটা কমে যাবে। সহজ কথা। এবার যদি ধরো n/p রেশিও কম হয়, মানে পিটা অনেক বেশি, প্রোটন অনেক বেশি, নিউট্রনটা অনেক কম, তাহলেও তো নিউক্লিয়াসটা আনস্টেবল, রাইট? হুম। সেই ক্ষেত্রে কি করতে হবে, তখন প্রোটনকে নিউট্রনে আলফা কোন? এবার প্রোটনকে যদি তুমি নিউট্রনে কনভার্ট করো, তাহলে তোমার কি হবে? ধরো এই প্রোটনকে তুমি নিউট্রন করছো, প্রোটন থেকে একটা নিউট্রনে কনভার্ট করলে, তাহলে এখানে ধরো তোমার অ্যাকচুয়ালি বিটা করছিলে, কিন্তু এটা এর বদলে একটা প্লাস হয়ে যাচ্ছে। এটাকে বলে পজিট্রন। বোঝা গেল? এটা একটা পজিট্রন। মানে তুমি n/p রেশিও যদি তোমার লো হয়, তখন তোমাকে একটা পজিট্রন ছাড়তে হবে। n/p রেশিও যদি বেশি হয়, তাহলে তোমাদের এখানে একটা বিটা ডিকে করতে হবে। বোঝা গেল? আরো একটা উপায় আছে, n/p রেশিও যদি লো হয়, তাহলে কি না, আমরা কি বললাম, আমরা কি দেখলাম, পি অ্যাকচুয়ালি তোমার বেশি, তাহলে পি থেকে প্রোটন থেকে নিউট্রনে কনভার্ট হতে পারে। আরো একটা উপায়, যদি ধরো প্রোটন ডাইরেক্টলি একটা ইলেকট্রনের সঙ্গে ক্যাপচার, মানে প্রোটন আর ইলেকট্রনের সঙ্গে কম্বাইন করে গেল, সেই ক্ষেত্রে তোমার একটা নিউট্রন তৈরি হলো। মানে একটা প্রোটন আর একটা নিউট্রন, একটা প্রোটন আর একটা ইলেকট্রন কম্বাইন করে গেল, সেই ক্ষেত্রে একটা নিউট্রন তৈরি হবে, তাই? এই প্রসিডিওরটা এক্স রে রেডিয়েট করে, বলতে পারো একে বলা হয় কিন্তু অরবিটাল কে ইলেকট্রন ক্যাপচার। দুটো কোশ্চেন, কে ইলেকট্রন ক্যাপচার কেন বলে, রেডিয়েট এক্স রে কেন রেডিয়েশন করে? ব্যাপারটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের সবচাইতে কাছের কক্ষপথ কোনটা? কে। তাহলে ও কেন এল বা এম থেকে নিতে যাবে? ও কে থেকেই নেবে। কে থেকে টক করে ইলেকট্রন একটা টেনে নিল, দিয়ে কম্বাইন করে নিল, করে একটা নিউট্রনে কনভার্ট হয়ে গেল, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ারে কনভার্ট। এবার যেহেতু তোমার কে কক্ষপথ থেকে একটা ইলেকট্রন চলে গেল, সর্ব উপরের কক্ষপথ থেকে ইলেকট্রনটা জাম্প করে নিচে আসার চেষ্টা করবে। খুবই হাই এনার্জি একটা প্রসিডিওর, সেই জন্য তোমরা এক্স রে দেখতে। বোঝা গেল? দ্যাটস দ্য কজ। আর একটা ব্যাপার, এটাও n/p রেশিও যদি কম হয়, মানে প্রোটন যদি বেশি থাকে, সেটা হচ্ছে আলফা দিকে। এবারে তোমার কোশ্চেন আছে, তুমি তো এখন বলে আরে এতক্ষণ অব্দি তো ওই আলফার ইয়েই পেলাম না, বিটা দেখতে পেলাম যদি তোমার নিউট্রন বেশি হয়, কিন্তু প্রোটন বেশি হলেও আলফা দিকে করে। কি সহজ ব্যাপার না? আলফা যদি তোমার দিকে করে, তাহলে আলফাতে তুমি বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি একটা আলফা বেরিয়ে যাওয়া মানে একটা, মানে তোমার টোটাল মাসটা 4 কমবে, আর তোমার ইলেকট্রনটা তোমার 2 কমবে, বা আমি যদি বলি মানে অ্যাটমিক মাস, এই মানে জেডটা তোমার 2 কমবে। তাহলে 4 মানে অ্যাটমিক মাসটা বেশি কমছে, তার মানে অ্যাকচুয়ালি ওই জন্য প্রোটনটা কমছে। তোমরা এটা দেখতেও পারো, বেসিক্যালি দেখা যায় যে ধরো ইউরেনিয়াম এর n/p রেশিও 1.5 ছিল, একটা আলফা বেরিয়ে যাওয়ার পর 1.60 তৈরি হয়ে গেল, মানে বেসিক্যালি এটা বেড়ে গেল রেশিওটা, রাইট? তার মানে এই রেশিওটা তোমার বেড়ে গেল। তাহলে n/p রেশিও যদি কম হয়, তাহলে তোমার আলফা পার্টিকেল বেরোবে। এবার প্রোটন ডিকেও একটা হতে পারে, মানে প্রোটন ডাইরেক্টলি বেরিয়ে চলে গেল নিউক্লিয়াস থেকে, প্রোটন ডিকে, কিন্তু এটা হিউজ এনার্জি লাগে, ওই জন্য খুব আনকমন একটা প্রসিজিওর। এবার যে ডিফারেন্ট টাইপস অফ নিউক্লাইডস, ক রকমের নিউক্লাইডস হয়, একটা হচ্ছে যে ধরো আমরা বলি আইসোটোপ, এইটা কনসেপ্ট সবাইকার জানা আছে, আমার মনে হয় নতুন করে বলার কিছু দরকার নেই। যে যাদের ধরো অ্যাটমিক নাম্বারটা সেম হয়, মানে হচ্ছে এই যে তলায় তলায় আমরা সবসময় অ্যাটমিক নাম্বার লিখি নাকি, রাইট? এই অ্যাটমিক নাম্বারটা, এক সেকেন্ড দাঁড়াও তো, বারবার। হ্যালো, আমি এখন ক্লাস নিচ্ছি, আমি পরে ফোন করছি, ওকে? তো এইগুলো ধরো সবকিছু, এটা হচ্ছে যে ধরো তোমার আহ, এই যে নিচে যেগুলো থাকে, মানে এরকম ভাবে নর্মালি লেখা, জে, এখানে এম লেখা হয়,
ঠিক আছে, এন মানে মাস, জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, এটা খুব স্ট্যান্ডার্ড, আর এটা তোমার মৌলটা এটা। ঠিক আছে, তো যাদের তোমার এইগুলো হচ্ছে সমান কিন্তু ওপরের নাম্বারগুলো ডিফারেন্ট, তাদেরকে বলা হয় আইসোটোপ। তাহলে আইসোটোপে কি জন্য উপরের নাম্বারটা ডিফারেন্ট, দেখো এইটা যদি সমান হয় প্রোটন তো সমান হতে বাধ্য, কারণ মেইন হচ্ছে নিউট্রনের ডিফারেন্সের জন্য আইসোটোপ দেখা যায়। তাহলে নিউট্রনের ডিফারেন্সের জন্য আইসোটোপ, তার মানে আইসোটোপের মধ্যে বেসিক্যালি N/P রেশিও কি হবে, বেশি হবে। পরিষ্কার? এটা একটা কোশ্চেন, বোঝা গেল? আইসোবার কি, সেম জিনিস পড়ে নিও, যদি N/P রেশিও, N আর P দুটোই কিন্তু ডিফারেন্ট হতে হবে। এখানে বলছে আইসোবার মানে সেম মাস নাম্বার এ অ্যান্ড জেড, মানে এটা এই যেমন ধরো এই দুটোর হচ্ছে মাস নাম্বারটা হচ্ছে কি তোমার সেম, মানে এই যে 40-40ই আছে, কিন্তু তোমার নিউট্রন আর প্রোটন দুটোই ডিফারেন্ট হয়। কারণ এখানে দেখো 18, এটা হচ্ছে, এখানে তার মানে প্রোটন হচ্ছে তোমার 18 হবে এখানে, তাহলে এর হচ্ছে ক্ষেত্রে 20, তাই নিউট্রন প্রোটন দুটোই ডিফারেন্ট, অথবা মাস নাম্বারটা কিন্তু সেম হয়ে যাচ্ছে, রাইট? বোঝা গেল? আইসোটোনস কাকে বলছে না, এখানে যদি প্রোটনটা ডিফারেন্স হয়, তো তার মানে এখানে অ্যাকচুয়ালি কি বলছে, সেম নাম্বার অফ নিউট্রনস, মানে বেসিক্যালি এখানে মনে রাখতে হবে আইসোটোনসের একটা ডিফারেন্স, নিউট্রনের নাম্বারটা কিন্তু সেম, এগুলো কিন্তু সব ডিফারেন্ট, এইটা প্রোটনটা তোমার ডিফারেন্ট হবে, এখানে এখানে N/P, N অ্যান্ড P দুটোই ডিফারেন্ট হবে, এখানে নিউট্রনটা ডিফারেন্ট হবে। কিন্তু আইসোটোনের ক্ষেত্রে মনে রাখবে নিউট্রন কিন্তু সমান হবে। কেন না, তুমি 77 থেকে 33 বিয়োগ করো, 33 হচ্ছে কি তোমার এটা ধরে না তোমার প্রোটনের নাম্বার, 77 হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের নাম্বার, তাহলে এখানে বিয়োগ করলে 44টা নিউট্রন, এখান থেকে আর এটা বিয়োগ করলে 44টা নিউট্রন, তাই দুটোর ক্ষেত্রেই তোমার। হ্যাঁ, আবার অনেকে এইভাবেও লেখে AX অন্য অনেক রকম প্রসিডিওর আছে, এক্স মানে এখানে মৌলটা হয়। ঠিক আছে, আমি বোধহয় এইটাই মেনলি ইউজ করেছি, বাট ওরকম ভাবে লেখে। এবার আসছে আমার ডিকে কাইনেটিক্স। ডিকে কাইনেটিক্স একটা হচ্ছে ফার্স্ট অর্ডার প্রসিডিওর। কোনো ফার্স্ট অর্ডার প্রসিডিওরে নর্মালি কিরকম ভাবে লেখা হয়, ধরে নাও কোনো একটা রেট, রিয়াকশন রেট যদি ফার্স্ট অর্ডার ফলো করে, তাহলে নর্মালি লেখা হয় যে কে ইনটু কনসেন্ট্রেশন অফ, ধরে নাও কোনো পার্টিকুলার একটা এ, মানে এটা এটা আমি তোমাদেরকে পড়াবো যখন আমরা মানে একটা রিয়াকশন রেট সেট চ্যাপ্টারতে যাবো। ধরো এর কনসেন্ট্রেশনের 1 গুণ, পাওয়ারটা সবসময় 1 হয়, এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার রিয়াকশন। এখানে এরা এন দিয়ে রিপ্রেজেন্ট করছে, মানে এন হচ্ছে নাম্বার অফ অ্যাটমসটা, এর ক্ষেত্রে ওইটাই আসবে। তো ফার্স্ট অর্ডার রিয়াকশন হচ্ছে এইটা। ঠিক আছে, যে মাইনাস এই রেটটাকে আবার অনেকে D-Dn/dt বলে, কারণ কি না তোমার অ্যাকচুয়ালি এটা ডিসইন্টিগ্রেশন রেট, মানে ক্ষয়ে যাওয়ার রেট, সেই জন্য মাইনাসটা আছে, ক্ষয়ে যাচ্ছে বলে। বোঝা গেল? এইটাই হচ্ছে মেইন কারণ হচ্ছে ইয়ে। তো রেট কনস্ট্যান্টের সঙ্গে এটা সবসময় পাওয়ারটা 1 হবে, এটা মনে রাখবে, এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, সরি এটা রেট কনস্ট্যান্ট, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, রেট পাওয়ার সবসময় 1 হবে, ইটস এ রেট ল। তো এরকম এখানে এরকম পাবে একটা, এটা থেকে যদি তুমি ইন্টিগ্রেট করো, এটা সবাই করেছো, খুব সহজ অ্যাকচুয়ালি একটা ব্যাপার, একটা রিলেশন পাবে, সেটা হচ্ছে এইটা। এইটা মনে রাখবে পার্টিকুলারলি তেজস্ক্রিয়তার ক্ষেত্রে, এই কারণেই বলছি, এটা হচ্ছে তোমার, তুমি ইনিশিয়াল নাম্বার অফ অ্যাটম, যতগুলো নাম্বার অফ অ্যাটম, যতগুলো তোমার উম, অণু নিয়ে, মানে একটা তেজস্ক্রিয় মৌলের যতগুলো নাম্বার অফ অণু নিয়ে শুরু করেছিলে, ধরে নাও তুমি 1800টা অণু নিয়ে শুরু করেছিলে, টি টাইম পরে 1800টা অণু থেকে 1600টা অণু এখন আর আছে, আর 200টা অণু ধরে নাও তোমার ক্ষয়ে গেছে মানে 200টা অণু ধরো রেডিও অ্যাক্টিভ থেকে নন রেডিও অ্যাক্টিভে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে এটা ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এটা হচ্ছে এখন কনসেন্ট্রেশন। বোঝা গেল? এই জন্য N0 মানে সবসময় শুরুরটা ধরা হচ্ছে। এবার অল্টারনেটিভলি আমি এখানে এরকম করে দেখিয়েছি, এরকম করে কথা, অল্টারনেটিভলি এখানে ওই তোমার একটা ইন্টিগ্রেশনের লিমিট লাগানো হয়, রাইট? এটা দিয়ে করা হয়, ওটা আমি আর যাচ্ছি না অত ডিটেলে, একই তো ইকুয়েশন পাচ্ছ, রাইট? এগুলো তোমরা একটু দেখে নিও। আর আবার অনেকে করে কি না, ধরে নাও N0 থেকে N হচ্ছে, আমরা একটু ডিকে কাইনেটিক্সে সবসময় লিখি dN/dt রেটটাকে, আবার ধরো ডটার এলিমেন্ট মানে Pn তৈরি, মানে অন্য একটা এলিমেন্ট, ধরে নাও Nটা N1 থেকে N2 তৈরি হচ্ছে, রাইট? N1 থেকে N2 তৈরি হচ্ছে। তো এগুলো এইটা অনেক সময় -dN/dN লেখা হলো, dt লেখা হলো সমান dN2/dt, মানে বেসিক্যালি এ যতগুলো ক্ষয়ছে, N1 যতগুলো ক্ষয়ছে, N2 ততগুলো তৈরি হচ্ছে, রাইট? ওই জন্য dN2/dt এটা অনেক সময় লেখা হয়, এই জন্য আমি এটা লিখেছি। বেসিক্যালি একটা ক্ষইবে আর একটা তৈরি হবে।
আর এটা আমি জাস্ট অ্যাবসলিউট সাইন দিয়েছি, সেই কারণে তোমার মাইনাসটা লেখার দরকার হয় না। যদি তুমি মাইনাস লিখতে চাও তখন তোমাকে এইটা লিখতে হবে। ওকে, মানে এটাই বলে, মানে রেট অফ গ্রোথ অফ এ ডটার এলিমেন্ট, এটা মনে রাখবে যে রেট অফ গ্রোথ অফ এ ডটার এলিমেন্ট, সেটা যদি ধরো তেজস্ক্রিয় হয়, আর এটা রেট অফ ডিসইন্টিগ্রেশন অফ এ পেরেন্ট এলিমেন্ট, মানে যতগুলো তোমার পেরেন্ট যৌগটা যতগুলো ক্ষয়বে ডটার এলিমেন্টের গ্রোথটাও ততগুলো, সেই হারে একই হারে হবে। এবার যদি তুমি এটাকে প্লট করো, ধরো এন ভার্সেস টি প্লট করছো, রাইট? এটা হচ্ছে তোমার এন আর এটা হচ্ছে তোমার টাইমের রেসপেক্টে, টি এখানে টাইম, ঠিক আছে? যদি এরকম একটা প্লট করো তো এটা একটা এরকম আসবে। কেন? এটা খুব সহজ, এটা একটা এক্সপোনেনশিয়াল ডিকে, এক্সপোনেনশিয়াল সাইন। ধরো যদি তোমার এটা পজিটিভ হতো তাহলে তোমার এরকম ভাবে বাড়তো, যেমন আমরা করেছি। আর যেহেতু তোমার এটা মাইনাস, এটা এইভাবে নামছে, এক্সপোনেনশিয়ালি ডিকে হচ্ছে। পরিষ্কার? বোঝা গেল? তার মানে সময়ের সঙ্গে সঙ্গে আস্তে 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 ক্ষয়ের পরিমাণটা কমছে, কারণ একটা জায়গায় তুমি দেখো এরকম হয়ে যাবে, রাইট? এবার হাফ লাইফ টাইম কাকে বলে? ধরে নাও আমি যেটা বললাম যে তুমি ধরো 1800টা নিয়ে শুরু করেছিলে, 1800টাই তোমার রেডিও অ্যাক্টিভ অণু, রেডিও অ্যাক্টিভ অণু, আবার অণু বলছি, রেডিও অ্যাক্টিভ পরমাণু 1800টাই। কিছু সময় পরে সেখান থেকে 200টা ক্ষয়ে গেল, তাই তোমার রইলো 1600টা। এরকম করে ক্ষইতে 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 যখন তোমার 1800টা থেকে 900টা দাঁড়াবে, সেই সময়টাকে তোমার বলা হয় হাফ লাইফ টাইম। বোঝা গেল? হাফ লাইফ টাইম তাহলে কি? কিছুই না, এটা হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ঠিক অর্ধেকটায় আসতে যতটা সময় লাগবে, সেটা একটা রিলেশন আছে। এটাকে ধরে নাও, এই যে ইকুয়েশন যেটা উপরেরটা, মানে এইখানেই আমি খুব সহজ ব্যাপার, এখানে যদি তুমি এলএন নাও, তাহলে এখানে যদি এলএন বসাও, প্রথমে ধরো n/n0 করে, n/n0 করে দেবে, তাই তো? তাহলে n/n0 হচ্ছে তোমার e⁻−kt। এবার ধরো তুমি এলএন নিচ্ছ, তাহলে n/n0 তোমার হয়ে যাবে -kt। এবার অনেকে মাইনাসটা পছন্দ করে না এখানে রাখতে, ওই জন্য kt সমান ln, এটা উল্টে যাবে, তাহলে n0/n হয়ে গেল। তাহলে তাহলে তোমার kt ইকুয়াল টু, এটা উল্টে যাচ্ছে, সেইটাই আমি লিখেছি অ্যাকচুয়ালি, t0 ইকুয়াল টু n0, t হাফ, মানে এটা ঠিক অর্ধেকটা হবে। এক্স্যাক্টলি এইটাই মাত্র এটা বললাম। তাহলে ln এটা, তাহলে তুমি এখানে কি করছো না, n/n0 মানে কি? এই দুটোকে যদি তুমি বাই করো তাহলে অর্ধেক থাকবে, তাই তো? এখান থেকে এটা দেখছো, তাহলে এইটা হচ্ছে কি তোমার ইকুয়েশন। এখান থেকে একটা তুমি রিলেশন পাবে যে কে টি হাফ সমান ln2, যেটা 6, টি হাফ সমান এই ইকুয়েশনটা, মানে টি হাফ ইকুয়াল টু 0.693/কে। কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, মানে কোনো ফার্স্ট অর্ডার রেট রিয়াকশনে যদি তোমার রেট কনস্ট্যান্ট জানা থাকে, তাহলেই তোমার হচ্ছে তার হাফ লাইফ বেড়ে যাবে, মানে হাফ লাইফ বের করা যাবে। এবার আমি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, লুক অ্যাট দিস ইকুয়েশন। এবার বলো যে আমার ধরো আমি দুটো কেস, একটাতে 1800টা পরমাণু নিয়ে শুরু করেছি, আর একটাতে ধরো 2800টা নিয়ে পরমাণু নিয়ে শুরু করেছি, একই মৌলের পরমাণু, হাফ লাইফ আসতে দুজনের কত সময় লাগবে? একই মৌল যেহেতু, তো হাফ লাইফ তো সমান হবে। মানে দুজনেই 1800 থেকে 900 আসতে তোমার যা সময় লাগবে, আর 2800 থেকে 1400 আসতে একই সময় লাগবে? না স্যার। কোনটা আগে হবে? তার মৌল তো একটাই না? মৌল নয়, 800 টাকা পরমাণু হবে। অ্যাকচুয়ালি ধরো। মানে যদি একই হয় তাহলে একই লাগবে, কারণ একই মৌলের হাফ লাইফ হচ্ছে সেম হবে। হাফ লাইফ যদি সমান হয় তাহলে হাফ, সরি, ওই যেটাকে বললেন রেট কনস্ট্যান্ট, ওটা যদি সমান হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই হাফ লাইফটা সমান হবে। স্যার সমান হবে স্যার, হ্যাঁ, কেন? আরে কারণ স্যার একই মৌল। কারণ কেটা একই মৌল, যে স্যার, এটা একই মৌলের ক্ষেত্রে কেটা হুম। সেম হবে। না না, ঠিক আছে, তোমরা খুবই ঠিক উত্তর দিচ্ছ একদমই, মানে আমি জাস্ট একটু অন্যভাবে চাইছিলাম, উত্তরটা ঠিকই, একই সময় লাগবে। স্যার ল্যামডাটা কনস্ট্যান্ট যেহেতু। ঠিক আছে, ওটা একটা রিজন। তোমরা কিন্তু শুধু এইটার উপরই ফোকাস করছো, এটার উপর ফোকাস করার সময় আরো একটা পার্ট লক্ষ্য করছো না। আরে এর মধ্যে কোনো n0 নেই, সো ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এইটা আমি চাইছিলাম। এটা যেহেতু ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, তাহলে তোমার কিভাবে 1800টা শুরু করো, 2800টা শুরু করো, 28 লাখটা শুরু করো, কিছুই যায় আসে না, রাইট? কিন্তু যখন তুমি সেকেন্ড অর্ডারে যাবে, তখন যেহেতু ইনিশিয়াল কনসেন্ট্রেশন থাকবে, তখন ইট ডিপেন্ডস। ওগুলো আমরা পড়াবো যখন রিয়াকশন কাইনেটিক্সে যাবো।
এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাইছিলাম, এখানে এখানে লেখা আছে, একটু দেখে নিও। হ্যাঁ, এবার আর একটা, এইটা, এই ইকুয়েশনটা আমি খুব ডিটেলে যাব না, এটা মনে করো, ধরে নাও আমি এটা মেন মেন ব্যাপারটা আমি বলতে চাইছি, ধরো N0, তাহলে হাফ লাইফের পর এটা N0/2 হলো, আর একটা হাফ লাইফের পর সেটা N0/4 হবে, তাই তো, এর ঠিক হাফ হবে, আর একটা হাফ লাইফের পর N0/8 হবে। তাই কত কোটার টোটাল কটা হাফ লাইফ হলো? একটা, দুটো, তিনটে। এই কোশ্চেনটা খুব আসে অ্যাকচুয়ালি, মনে রাখবে এরকম কোশ্চেন আছে যে আফটার nth হাফ লাইফ, মানে তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি N0 থাকে, তাহলে nth হাফ লাইফের পর N0/2n হবে, 2n, এইটা হবে তার কনসেন্ট্রেশনটা। বোঝা গেল? এটা হবে তার কনসেন্ট্রেশনটা। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, যে আফটার এন হাফ লাইফ ইনিশিয়াল রেটটা, বা ধরো তোমাদেরকে বলে দিল যে রেট তখন কত হবে, তখন তোমার ইনিশিয়াল রেটটাকে 2n দিয়ে ভাগ করতে হবে। অথবা বলে দিল যে যে একটা মৌল আছে, তার ধরে নাও 1800টা অ্যাটম আছে, সে এনটা লাইফ টাইম পাস করলো, হাফ লাইফ পাস করলো, তাহলে এখন তার যৌগের পরিমাণ কত? এই দুটো একটু মনে রাখবে, এই দুটো সূত্র। এই রিলেটেড অঙ্ক দেবো, তখন অঙ্কটা দেখলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে ব্যাপারটা আমি কি বলতে চাই। অ্যাভারেজ লাইফ এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড। তো অ্যাভারেজ লাইফটা ধরো N1টা অ্যাটম T1 অবধি বেঁচে ছিল, N2টা অ্যাটম T2 অবধি সময় অবধি বেঁচে ছিল, মানে বেসিক্যালি কি হচ্ছে, 1800টা অ্যাটম নিল, কেউ তো আগে বেঁচে ছিল, আমি বলতে চাইছি মানে কেউ আগে ক্ষয়ছে, কেউ পরে ক্ষয়ছে, সবাই তো আর একসঙ্গে ক্ষয়ছে না। কেউ হয়তো আগে নন রেডিও অ্যাক্টিভে পরিণত হয়ে যাচ্ছে, অতেজস্ক্রিয়তায় পরিণত হচ্ছে, কেউ পরে হচ্ছে, বাট অণু তো একই, কেউ আগে হচ্ছে কেউ পরে হচ্ছে, তাহলে তার একটা অ্যাভারেজ লাইফ টাইম থাকবে, রাইট? সেটাকে ধরতে হবে অ্যাভারেজ, মানে এই সময় পরে হয়েছে, এই সময় করতে, এভাবে যদি তুমি অ্যাভারেজ করো, এইখানে অত দেখার দরকার নেই, তোমার কি এইটাই চলে আসবে অ্যাভারেজ। অ্যাকচুয়ালি এই একটা ইকুয়েশন আছে, এটা মনে রাখবে, যে টি অ্যাভারেজ হচ্ছে 1/k, আর আমরা কি বললাম, 0.693/k হচ্ছে টি হাফ, আর টি অ্যাভারেজ কোন কি হবে, 1/k। এইটা হচ্ছে রিলেশন, তাহলে টি হাফ আর টি অ্যাভারেজের মধ্যে একটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে, ধরে নাও তোমাদেরকে টি হাফ বলে দিয়েছে, টি অ্যাভারেজ বের করতে হচ্ছে, একে যদি 0.693 দিয়ে ভাগ করো, তাহলে টি অ্যাভারেজটা বেরিয়ে আসে। পরিষ্কার? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আসছি আমরা, আহ, আমরা তো এতক্ষণ অবধি জানলাম, বা তোমাদের সঙ্গে যেটা ডিসকাশন করলাম, সেটা হচ্ছে যে তোমরা কিভাবে ডিফাইন করবে, কিভাবে বুঝবে যে একটা নিউক্লিয়াস স্টেবল কিনা, বা একটা নিউক্লিয়াসের স্টেবিলিটি কতটা। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে N/P রেশিও, অবশ্যই, দিস ইজ ভেরি ট্রু। বাট N/P রেশিও দিয়ে সব সময়ই যে তুমি পরিষ্কার এক্সপ্লানেশন পাবে, সব সময় যে তুমি স্টেবিলিটি এক্সপ্লেন করতে পারবে তা নয়। আরো একটা অল্টারনেটিভ থিওরি আছে, যেটাকে বলা হয় বাইন্ডিং এনার্জি অ্যান্ড মাস ডিফেক্ট। বাইন্ডিং এনার্জি অ্যান্ড মাস ডিফেক্ট, এটা আমরা, আমার, আমি আমরা এখন বলবো, আমার একটা সেপারেট একটা আলাদা ইউটিউব ভিডিও আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করে দেবো, ডিটেলে লেখা আছে, ওটা একটু দেখে নেবে। বাট এটা তো আমি এখন বলছি, তো বাইন্ডিং এনার্জি বা মাস ডিফেক্টের অ্যাকচুয়ালি কি, তাহলে বেসিক্যালি দুটো থিওরিতে তুমি ডিফেক্ট করতে পারো, একটা N/P রেশিও, আর একটা মাস ডিফেক্ট অ্যান্ড নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। মাস ডিফেক্ট জিনিসটা কি, ধরে নাও যে কোনো একটা মৌল নিয়েছো, তার নর্মালি কি হওয়া উচিত, তার যা প্রোটনের আর তার, অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রনের যে ওয়েটটা, সেটা তো একদম নেগলিজেবল, সেজন্য ইলেকট্রনের ওয়েটটাকে আমরা কনসিডারই প্রায় করি না, রাইট? তাহলে একটা নর্মালি যেটা ওয়েট হয়, মানে যদিও ধরো তুমি অনেক সময়, কি হলো রে, এক সেকেন্ড, চার্জটা চলে গেছে। এক সেকেন্ড। হ্যাঁ, তো যেটা মধ্যে কথা, সেটা হচ্ছে, যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে, ধরে নাও
और बच्चों को तो किसी लगा पीछा करता लगा হুম। হুম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি মাস ইফেক্টের ব্যাপারটা হচ্ছে কি তার মানে আমরা অনেক সময় তোমাদেরকে অনেক ক্যালকুলেশনে দেখবে ইলেকট্রনকে নাও ধরতে হতে পারে বাট মোদ্দা কথা হচ্ছে যে টোটাল ওয়েট অফ প্রোটন নিউট্রন অ্যান্ড ইলেকট্রন কেন ইলেকট্রনের ওয়েট ধরতে হবে না কারণ নেগলিজেবল থাকে ওই জন্য অনেকেই ধরে না অনেক ক্যালকুলেশনে ধরে না সেটা আবার মেনশন করা থাকবে যে ইলেকট্রনের ওয়েট ধরা দরকার নেই তাহলে হওয়ার কি উচিত যে ধরো আমরা কি জানি অ্যাটমে তো তিনটে জিনিসই থাকে নিউট্রন থাকে প্রোটন থাকে ইলেকট্রন থাকে তাহলে আইদার যদি তো আমরা যদি এদের ওয়েট গুলোকে আলাদা আলাদা ভাবে যোগ করি আর অ্যাকচুয়াল যে নিউক্লিয়াসের মানে ওয়েট অফ দ্য নিউক্লিয়াস যদি আমরা যেটা নিই সেটা সেটা যদি আমরা নিই তাহলে তোমার মানে ডিফারেন্স বিটুইন অফ ওয়েট যদি আমরা করি তাহলে অ্যাকচুয়াল যে মাসটা বলা ইয়ে হচ্ছে তো সেটা তাহলে সঙ্গে এক্স্যাক্টলি সেম হওয়া উচিত তাই তো আইডিয়ালি সেটা সেম হওয়া উচিত কিন্তু কখনো সেটা সেম হয় না মানে আমি যেটা বলতে চাইছি ধরো আমার নিউক্লিয়াসের মধ্যে ধরো আমার সিস্টেমের মধ্যে হুম, ধরো আমার সিস্টেমের মধ্যে এমপিটা হচ্ছে কি তোমার নাম্বার অফ প্রোটন আছে এই এমপি হচ্ছে তোমার নাম্বার অফ মাস অফ এ প্রোটন এমই হচ্ছে নাম্বার মাস অফ ইলেকট্রন জেডটা আছে কারণ ও জেডটা করেই থাকবে তাহলে নিউ প্রোটন আর ইলেকট্রনের যে টোটাল মাস হওয়ার কথা সেটা হবে এইটা রাইট আর এ মাইনাস জেড এ হচ্ছে কি ধরে নাও তোমার টোটাল মাসটা এ মাইনাস জেড এটাকে বাদ দিতে হবে যেটা হচ্ছে ওই প্রোটনের সংখ্যাটা যদি তুমি বাদ দিই এটা হচ্ছে নিউট্রনের সংখ্যা হচ্ছে তাহলে একে যদি এটা দিয়ে গুণ করি তাহলে টোটাল মাসটা আমার পাওয়া উচিত সেটা হচ্ছে টোটাল মাস অফ দ্য অ্যাটমের হওয়া উচিত এবার আমি অ্যাটমের মাস আমি মাস স্পেকট্রোস্কোপি থেকে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল মাস পেলে পাচ্ছি এই যদি আমি বিয়োগ করি এর যে ডিফারেন্সটা হয় এটা কি বলে মাস ডিফেক্ট আর কিছু না একটা এক্সাম্পল এখানে করে দেওয়া হয়েছে হিলিয়ামের ক্ষেত্রে ধরো হিলিয়ামের ক্ষেত্রে কি হয় দুটো এইটা হচ্ছে জেড তাহলে দুটো প্রোটন আর দুটো ইলেকট্রন থাকছে দেখেই বুঝতে পারছো যে ইলেকট্রনের মানে কতটা কম মাস কম্পেয়ার টু প্রোটন যাই হোক যদি তুমি দুটোকে যদি যোগ করো করে জেড দিয়ে গুণ করছো মানে 2 দিয়ে গুণ করছো করে তুমি যেটা পাচ্ছ এবং তার সঙ্গে এটা যদি যোগ করো সব মিলিয়ে তুমি পাচ্ছ সব মিলিয়ে যে ওয়েটটা পাচ্ছ সেটা হচ্ছে 4.032981 এবার দেখা যাচ্ছে মাস স্পেকট্রোস্কোপি থেকে যখন তুমি করলে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল যে ওয়েট সেটা হচ্ছে 4.002 কিন্তু এর থাকার কথা হচ্ছে 4.03 বাট অ্যাকচুয়াল যেটা ওয়েট সেটা হচ্ছে 4.002 তাহলে এটা একটা ডিফারেন্স হচ্ছে রাইট এই যে ডিফারেন্সটা এ মাইনাস বি যদি তুমি করো তাহলে হচ্ছে এই 0.03 যে ডিফারেন্স এ এম ইউ এটা কিন্তু অনেকটাই এইটাই হচ্ছে তোমার মাস থেকে এর ইকুইভ্যালেন্ট এনার্জি তোমরা কি করে বের করবে এর ইকুইভ্যালেন্ট যে এনার্জি সেটা কি বলা হয় বাইন্ডিং এনার্জি এর যে ইকুইভ্যালেন্ট এটা কি করে বের করবে আইনস্টাইনের বিখ্যাত সূত্র ই ইকুয়াল টু এমসি স্কোয়ার তাহলে এম এর মানটা তোমরা জানো এইটা বসিয়ে দিলে সি এর ভ্যালু তোমরা জানো সেটা হচ্ছে স্পিড অফ দ্য লাইট রাইট এই দুটোকে বসিয়ে তুমি যদি ক্যালকুলেট করো বিটা বাইন্ডিং এনার্জি পেয়ে যাবে সহজভাবে বলতে গেলে যে এম এর ভ্যালু যদি 1 mu হয় তাহলে বাইন্ডিং এনার্জি যে ভ্যালু হয় সেটা সবসময় 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট হিউজ 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট এক এমইউ এর ডিফারেন্সের জন্য এই সূত্র এটা মনে রাখবে ঠিক আছে তাহলে বাইন্ডিং এনার্জি ইকুয়াল টু 93.1 সরি 931.5 ইন্টু ডেল এম এবার ডেল এম এর ভ্যালু যেমন যেমন আসবে তার সঙ্গে 931.5কে গুণ করবে করে যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে এমইভি ওকে অনেক সময় করে কি বাইন্ডিং এনার্জিটা এটা হচ্ছে টোটাল এবার টোটাল বাইন্ডিং এনার্জিটা তো ডাজ নট মেক সেন্স রাইট কারণ কোনো ইলেকট্রনে এই কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে নাম্বার অফ নিউক্লিয়ন্স বলতে কি বোঝায় যে প্রোটন আর নিউট্রনের সংখ্যাকে বলা হয় টোটাল প্রোটন আর নিউট্রনের যে সংখ্যা তাকে বলা হয় নিউক্লিয়াস এবার বিভিন্ন অ্যাটম যদি তুমি নাও বিভিন্ন অ্যাটমের বিভিন্ন নাম্বার অফ প্রোটন আর নিউট্রন আছে তাহলে তাদের তো বাইন্ডিং এনার্জি অবশ্যই ডিফারেন্ট হবে কিন্তু কম্পেয়ার তুমি কি করে করবে তাহলে একটা নর্মালাইজেশনের দরকার হয় বা বেসিক্যালি বলতে গেলে তুমি ওইটাকে যদি টোটাল নাম্বার অফ নিউট্রন অ্যান্ড প্রোটন দিয়ে ভাগ করো তাহলে তোমার ইউনিটটা হবে এমইভি পার নিউক্লিয়ন মানে প্রত্যেক নিউক্লিয়নে কিরকম এমইভি হবে এইটা দিয়ে তুমি বিভিন্ন অ্যাটমের
বাইন্ডিং এনার্জিটাকে কম্পেয়ার করতে পারো। তো বলা হয় যে যত তোমার বাইন্ডিং এনার্জি বেশি হবে, দ্য গ্রেটার ইট ইজ, দ্য মোর দ্য স্টেবল নিউক্লিয়ার ইট ইজ। বাইন্ডিং এনার্জি যার যত বেশি থাকে সে তত বেশি স্টেবল হয়, সেই ব্যাপার, এটা বলা হয়। বাট অ্যাকচুয়ালি দেখা গেছে, মানে এটা অ্যাকচুয়ালি এই 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 স্টেটমেন্টটা একদমই ট্রু। যদি তুমি এরকম একটা প্লট দেখো, এখানে দেখতে পাবে সব থেকে স্টেবল হচ্ছে এই রিজিয়নটাকে বলে, যেখানে এই আয়রন, ব্রোমিন এরা সব পড়ে। এই মোটামুটি 8.5-এর কাছাকাছি, রাইট? এই রিজিয়নটা এইটা। এরপর থেকে দেখো আবার বাইন্ডিং এনার্জি কমছে, আবার এখানেও তো কমেছে, এখানে তো কম বটেই। তো বলছে যে যদি বাইন্ডিং এনার্জি ধরো কম হয় নর্মালি, মানে এইদিকে হয়, তাহলে এরাও চেষ্টা করে এইখানে আসতে। আবার এরাও যদি কম হয়, তাহলে এরাও চেষ্টা করে এইদিকে আসতে, কারণ তোমার নিউক্লিয়াসের স্টেবিলিটিটা বাইন্ডিং এনার্জি 8.5-এর কাছাকাছি যদি হয় তাহলে স্টেবল হয়। এবার এই দিকের যে তোমার মৌলগুলো থাকে, তারা কি করে, ফিশন বলে একটা প্রক্রিয়া আছে, সেটার মাধ্যমে বাইন্ডিং এনার্জি, সেইটা প্রসেসটার মাধ্যমে গিয়ে বাইন্ডিং এনার্জিটাকে তোমার 8.5 বা এর কাছাকাছি আনতে চেষ্টা করে। আর এরা হচ্ছে ফিউশনের মধ্যে দিয়ে যায়। ফিউশন মানে হচ্ছে দুটো মৌল যুক্ত হয়ে এমন একটা মৌল কনভার্ট হবে যার বাইন্ডিং এনার্জি হবে তোমার 8.5-এর কাছাকাছি। ফিশন হচ্ছে যে একটা মৌল ভেঙে গিয়ে এমন একটা মৌল তৈরি হবে যার এনার্জি আবার এগেন এটা আসবে। কেন এটা ভাঙবে? কারণ তোমরা বুঝতেই পারছো, এটার অ্যাটমিক ওয়েট বা এর নাম্বার অফ জেড, বা আমি যদি বলি যে অ্যাটমিক নাম্বার এর অনেক বেশি, তাহলে একে কমাতে গেলে ভাঙতে হবে। আর এদের অ্যাটমিক নাম্বার এর থেকে কম, তাহলে একে বাড়াতে গেলে যুক্ত হতে হবে। পরিষ্কার? কারণ তুমি 2 থেকে 58 কি করে যাবে, মানে এটা ধরে নাও এইটা, মানে এই 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 মৌলগুলো যদি কনভার্ট হতে হয়, তাহলে তোমাকে 58 যেতে হলো। তাহলে তোমার কাছে 24 আর 28 আছে, তুমি কি করে যাবে? তুমি দুটোকে যোগ করবে, রাইট? আর এখানে ধরো 78 আছে, তুমি তো যোগ করে তো 78 থেকে 58 পেতে পারবে না, তা তোমাকে ভাঙতে হবে এমন ভাবে যে 58 আর 20 ধরো তৈরি করলে একটা, ফর এক্সাম্পল বলছি। এই জন্য এটা ভাঙা, এটা হচ্ছে ভাঙা। স্যার বলো। ওই স্যার এইখানে ছবিটাতে স্যার ওই লেডের তো বললেন 83, তাহলে 83 পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু 80 পর্যন্ত দিয়েছে হচ্ছে। ওটা কেন হচ্ছে ব্যাপারটা, মানে লেড পর্যন্ত তো এখানে পর্যন্ত ভাঙবে না, ভাঙার চান্স কম। তাহলে স্যার এখানে 80 পর্যন্ত হচ্ছে মাস নাম্বারটা, এদিকে যে এক্স অক্ষের প্লটটা, হুম হুম হুম। সেটা 83 পর্যন্ত হওয়ার কথা তো, কিন্তু স্যার ওটা তো 80 পর্যন্ত, এখানে ওটা কি? না না, লিডের যে মাস নাম্বারটা, লিডের যে মাস নাম্বার দেখো, ওইটাই তো আমি বলতে বলতে গেলাম, মানে যে নিউক্লিয়াসের যে স্টেবিলিটিটা, যে দুটো থিওরি আছে, একটা হচ্ছে N/P রেশিও, আর একটা হচ্ছে গিয়ে তোমার বাইন্ডিং এনার্জি। তো তুমি বাইন্ডিং এনার্জি দিয়ে তুমি লিডের স্টেবিলিটিটা বা এটাকে ব্যাখ্যা করতে পারবে না। তোমাকে ওইটা বলতে গেলে তোমাকে N/P রেশিওটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। এবার এখানে যে তুমি মাস রেশিওটা দেখছো 80, অ্যাকচুয়ালি তুমি দেখো এটা 80 মানে 80 মাস নাম্বার, মানে এটা এই কাছাকাছি, লেডের কাছাকাছিটাই তোমার পড়ছে অ্যাকচুয়ালি, তুমি যদি দেখতে চাও। লেড লেড হচ্ছে 83, তাই তো? তাহলে এটা 80-র কাছাকাছি তো পড়ছে। আর যদিও এটা এখানে পড়লে হয়তো সব থেকে বেস্ট হতো, কিন্তু আমি তোমাকে বলছি না, তুমি দুটো থিওরি, N/P রেশিও আর একটা হচ্ছে বাইন্ডিং এনার্জি, দুটো দু রকম ভাবে বলছে। যে কোনো একটা দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারো। N/P রেশিও দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারো, বাইন্ডিং এনার্জি দিয়েও এক্সপ্লেন করতে পারো। বাইন্ডিং এনার্জির হিসেব অনুসারে এই রেঞ্জের মধ্যে যদি পড়ে, সেটা কিন্তু তুই 83-র কাছাকাছি পড়ছে। কে বলছে? এখানে তো কভার হচ্ছে অ্যাকচুয়ালি, রাইট? আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আহ, ওহো, তুমি বলতে চাইছো লেডের মাস নাম্বার, মানে লেডের অ্যাকচুয়ালি মাস, এটা এটা বলেছে তাই তো, জেডটা বলেনি তাই তো, ওইটা তুমি বলতে চাইছো কি? হ্যাঁ স্যার, জেডটা তো 83। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তোমার মাস নাম্বার বলেনি, এটা তোমার এটাকে বলেছে, রাইট? অ্যাকচুয়ালি লেডের ক্ষেত্রে যেটা হয়, লেডের ক্ষেত্রে আমাকে দেখতে হবে, আমি এর এর বাইন্ডিং ইয়েটা জানি না। তো লেডের ক্ষেত্রেও নিশ্চয়ই বাইন্ডিং এনার্জিটা, যদিও হয়তো এদিকে চলে যাবে, বাট হয়তো দেখা যাবে যে বাইন্ডিং এনার্জিটা তোমার 8.5-এর কাছাকাছি, লেড হয়তো এরকম কোনো একটা জায়গায় পড়ে মেবি, বা এরকম কোনো একটা জায়গায়, আমি নট শিওর, দেখতে হবে এটা কতর মধ্যে পড়ে। তো এবার বলছে যে এক্সট্রা স্টেবল কিছু নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, 2, 8, 20, 28, 50, 52, এগুলোতে কি হয়, ওই আমি ওইভাবে বলবো না, এইগুলো অ্যাকচুয়ালি তুমি যদি N/P রেশিও গুলো তুমি যদি দেখো, এই এই এরগুলো, এগুলো ওই 1.5 থেকে 1.6, বা আমি ওইটাও বলবো না, আমি বলবো যে এই ওই যে আগের যে প্লটটা দেখালাম, সেগ্রে প্লট, ওই প্লটটার কাছাকাছি, মানে এরকম ভাবে উঠে গেলে না, ওই রেঞ্জের মধ্যে তোমার পড়ে।
এই নিউক্লিয়াসগুলো, এরা হচ্ছে গিয়ে ওই জন্য এক্সট্রা স্টেবল, এগুলোকে বলা হয় ম্যাজিক নাম্বার। ওই ওই ওকে। নর্মালি দেখা যাচ্ছে যে যদি ধরো তোমার কোনো একটা সিস্টেম নিলে তার মধ্যে ধরো প্রোটন আর নিউক্লিয়ার যদি ইভেন নাম্বারে থাকে দুটোই, তাহলে সেটা এক্সট্রা স্টেবল হয়, হাই স্টেবল হয়। আর যদি ইভেন অড কম্বিনেশন হয় তাহলে মাঝামাঝি হয়, যদি দুটোই অড হয় তাহলে হচ্ছে তোমার লি স্টেবল। এরকম হয়তো দিতে পারে যে তোমার হয়তো দিয়ে দিল এরকম টাইপের কোনো একটা অঙ্ক যে এক্স এ আর জে A1 Z1, আবার ধরো এক্স A2 Z2, এরকম এরকম কিছু একটা দিল, দিয়ে তোমাকে ওখান থেকে বললো যে এইগুলোর মধ্যে কোনটা স্টেবল হবে। ঠিক আছে, একটা অবশ্যই তুমি N/P রেশিও করতে পারো, আর একটা তুমি এইরকম দেখতে পারবে যে এন ইভেন ইভেন ইন আছে কিনা। আর তোমার স্পেশালি এই সূত্রটা তখনই তুমি করতে পারবে যখন ধরে নাও তোমার আহ, দুটোর ক্ষেত্রেই, যেমন ধরো ধরে নাও দেখলে যে নিউট্রন আর প্রোটনের নাম্বারটা হয়তো সেম সেম টাইপের আছে, ঠিক আছে, তখন তুমি দেখবে যে কোনটা ইভেন আছে কোনটা অড আছে সেই ক্ষেত্রে, রাইট? ঠিক আছে, এইটা তো ওই একই জিনিস বলেছিলাম। হ্যাঁ, শ ডিফারেন্সের যে রুল আছে সেটা আমি আগে আগে একবার বলেওছিলাম, মানে আমি তখনও যেটা বলছিলাম, বেসিক্যালি ও কিছুই বলছে না, আমরা এতক্ষণ অব্দি যা শিখে এলাম সেটাই, যে এমিশন অফ এন আলফা পার্টিকেল, যদি আলফা পার্টিকেলের যে এমিশনটা হবে সেটা তোমার যে কোনো মাস নাম্বারকে 4 দিয়ে কমাবে আর অ্যাটমিক নাম্বারকে 2 দিয়ে কমাবে, রাইট? যদি এমিশন হয়ে যায়, ঠিক আছে, মানে মাসটা 4-এ কমবে, এই যে এখান থেকে 4 কমেছে এটা। সহজ ভাষায় অত দরকার নেই, তুমি রিয়াক্ট্যান্টের যা মাস নাম্বার এগুলোকে যোগ করলে তোমার এটা মিলবে। আবার এগুলোকে তুমি যদি অ্যাড করো, এটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশনের থিওরি অ্যাকচুয়ালি, ঠিক আছে, এগুলোকে যদি তুমি অ্যাড করো মানে এইটা ইকুয়াল টু এইটার যোগফল হবে, মানে রিয়াক্ট্যান্ট ইকুয়াল টু প্রোডাক্ট, এই দুটো সমান হবে। আর বিটা নিয়েও ওরকম বলেছে, মানে বেসিক্যালি তোমার একটা, ও এটাকে অ্যাকচুয়ালি গ্রুপ দিয়ে বলতে চেষ্টা করেছে, মানে পিরিয়ডিক টেবিলে তোমার হবে যে দুটো গ্রুপ শিফট হয়ে যাবে, এইটা এইটা হচ্ছে কি শর্ট ডিফারেন্সের মেইন সূত্র, এটা তোমার পড়বে যে ধরো পোলোনিয়াম আছে, রাইট? পোলোনিয়াম থেকে এটা 84, এটা গ্রুপ 16-এ ছিল, যদি আলফা পার্টিকেল ডিক্রিজ করে, তোরা বললো আলফা পার্টিকেল ডিকে করলো, তাহলে কি হবে? তখন সোডিয়াম ব্যালেন্সের সূত্র অনুসারে তোমাদেরকে বলতে হবে এটা গ্রুপ 16-এ ছিল, দুটো আলফা পার্টিকেল ডিক্রিজ করেছে, তাহলে দুটো গ্রুপ এগিয়ে চলে আসবে, মানে লেফট হ্যান্ড সাইডে দুটো গ্রুপ শিফট হবে লেফট হ্যান্ড সাইডের দিকে, বোঝা গেল? গ্রুপ 14 হচ্ছে। বিটা পার্টিকেলের ক্ষেত্রে একটা রাইট হ্যান্ড ডিরেকশনে শিফট হবে, মানে এ জেড ছিল, যে Z+1 হচ্ছে, মানে ধরে নাও এটা যদি 16 থাকতো তাহলে 16 থেকে 17 হয়ে যেত। বিটা পার্টিকেল এমিশন করলে 16 থেকে 17 হবে, আর যদি আলফা করে 16 থেকে 14 হবে, দুটো, এটাই হচ্ছে শর্ট ডিফারেন্সের সূত্র। এখানে আমি একটু স্যার বলছি স্যার যে আপনি বললেন ওই এক্স রেটা যেভাবে নির্গত হচ্ছে সেটা বললেন, ওই যে গামারও সেটা নির্গত হচ্ছে, কারণ হচ্ছে ওই কাছাকাছি যে ওখান থেকে ইলেকট্রনটাকে নিয়ে নিচ্ছে কাছাকাছি কক্ষের থেকে, দিয়ে সেখান থেকে গামাটা নির্গত, তারপরে স্যার ওখান থেকে ওই ওপরের কক্ষ থেকে নিচে নেমে চলে আসছে ইলেকট্রনটা একবারে নিচের কক্ষে, তার ফলে স্যার ওখান থেকে এক্স রেটা নির্গত হচ্ছে। তাহলে স্যার গামাটা কি ওরকম ভাবেই নির্গত হচ্ছে নাকি না অন্য কোনো প্রসেস আছে, ওরকম ধরনের প্রসেস হচ্ছে নাকি না অন্য কোনো? না না না, গামাটা তো আলাদা, গামাটা তো তোমার নিউক্লিয়ার একটা প্রপার্টিজ হচ্ছে না। গামা রে অ্যাকচুয়ালি কিরকম কি হয় আমি বলছি, গামা রে হচ্ছে কি, ধরো না তোমার আলফা বা বিটা নর্মালি ডিকে করার পর, আলফা বা বিটা ডিকে করলো, তারপরে একটা, আমরা যেমন রিয়াকশনের ক্ষেত্রে ট্রানজিশন স্টেট বলি না, মানে একটা হচ্ছে কি তোমার ট্রানজিশন স্টেটে থাকে, ধরো একটা রিয়াকশন থেকে প্রোডাক্ট দিতে গেলে, ঠিক এখানেও সেরকম নিউক্লিয়ারে আলফা বা বিটা যখন তোমার ডিকে করে, তারপরে ডিকে করার পর ওই একটা যৌগ আছে যেটা একটা আনস্টেবল হয়ে যায়, তখন ওই আনস্টেবল থেকেও গামাটা ডিকে করে স্টেবিলিটির দিকে আসে, ঠিক আছে, মানে ওটা একটা আনস্টেবল নিউক্লিয়াস তৈরি করে, এটা থেকে একটা গামা রে ইয়ে করে যে, ওকে। কারণ তুমি যদি দেখো বেসিক্যালি গামার তো কোনো রকম চার্জও নেই, গামার তো কোনো রকম মাসও নেই, রাইট? জাস্ট স্টেবিলিটিটার জন্য ওটা দিতে হবে। তো আলফা আর বিটা কি করে ডিটারমাইন করবে, ধরে নাও তোমাদেরকে একটা অঙ্ক দিয়েছে, এবং এটা এই কারণেই বললাম, এটাই পরে দেখতে হবে, ধরে নাও তোমাদেরকে এই একটা আলফা বেরিয়েছে এখান থেকে, তাহলে এ টা 4 ঘর কমবে, জেডটা 2 ঘর কমবে, যেটা ঝড় ডিফারেন্সের রুল থেকে, তারপর একটা বিটা বেরিয়েছে, তাহলে এটা 4 ঘর কমলো, বি এটা এটা অ্যাকচুয়ালি -2 ছিল, এখান থেকে +1 হয়ে যাবে, রাইট? বিটা বেরোলে তাহলে Z-1, আবার একটা বিটা বেরোলো তাহলে আবার প্লাস জেড হলো, তাহলে একটা আলফা দুটো বিটা বেরোলে এইটা এটায় কনভার্ট হয়। এরা কি? এরা একে অপরের আইসোটোপ, কারণ এদের মাসটা ডিফারেন্ট বাট নট দ্য জেড, জেডটা সিমিলার,
তাহলে আলফা আর বিটার কম্বিনেশন, আলফা আর একটা আলফা দুটো বিটা যদি পর পর বেরোয়, তাহলে সেটা সবসময় আইসোটোপ তৈরি করে। আর আইসোবার কখন তৈরি করে? সিমিলার লজিক দিয়ে যদি তোমরা দেখতে চাও, তাহলে হচ্ছে কিছুই না, যখন তোমার একটা বিটা শুধু ডিকে করবে, সেটা তখন তোমার আইসোবার তৈরি করবে। বোঝা গেল? আইসোটোপ কখন হয়, আইসোবার কখন হয়। ঠিক আছে। এবার এখানে আরো একটা আমি দেখিয়েছিলাম যে ইন অ্যাডিশন টু আলফা বিটা অ্যান্ড গামা উই অলসো হ্যাভ পজিট্রন। এটা আমাদের দেখার অত আর দরকার নেই, এই কে ইলেকট্রন ক্যাপচারটা আমরা বলেছিলাম। এবার আমরা আসছি রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন সিরিজ। ওকে, এখানে দু রকমের সিরিজ হয়, এইগুলো আমি বলবো, তোমরা একটুখানি দেখো। একটা হচ্ছে কি ফোরেন সিরিজ, একটা হচ্ছে ফোরেন প্লাস ওয়ান। এটা ফোরেন প্লাস, এখানে ফোরেন কেন বলেছে, কারণ দেখো এটা হচ্ছে ফোরেন ইকুয়াল টু 208। তুমি 208কে 4 দিয়ে ভাগ করলে, মানে এন হচ্ছে কি একটা তোমার ইন্টিজার নাম্বার, এটা ফোরেন বলা হয়। রাইট? কেন না ফোরেন সিরিজ এই কারণেই বলে, যে এই সিরিজটা যদিও শুরু হচ্ছে থোরিয়াম দিয়ে, শুরুটা হবে তোমার থোরিয়াম দিয়ে, বাট এন্ড এলিমেন্ট বা যেটা লাস্ট স্টেবল এলিমেন্ট যাবে, সেটা হচ্ছে লেড 208। এটা পৌঁছচ্ছে, এটাকে ওই জন্য ফোরেন, কারণ লাস্ট ডে তোমার 208। এটা ফোরেন ওয়ান প্লাস ওয়ান, কারণ 208 প্লাস 1 মানে ফোরেন প্লাস ওয়ান হচ্ছে 220 মার্ক। এটা ফোরেন প্লাস টু, এটাতেও লেড, এটাতেও, মানে একমাত্র ফোরেন প্লাস ওয়ান ছাড়া বাকি সব ক্ষেত্রেই তোমার লাস্ট এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে লেড। ঠিক আছে। এখানে অবশ্য লেডের তোমার বিভিন্ন রকমের, তুমি যদি দেখো বিভিন্ন আইসোটোপ, একটা 208, একটা 206, একটা 207, এই আইসোটোপ গুলো তৈরি হয়। এইবার এই সিরিজগুলো মনে রাখবে, শুরু ফোরেন সিরিজের শুরুর এলিমেন্টের নাম, আর ইনিশিয়াল এলিমেন্টের কি নাম, আর একটা হচ্ছে লাস্ট স্টেবল এলিমেন্টের কি নাম, প্রত্যেকের ক্ষেত্রে মনে রাখবে। এবার এখান থেকে যে কোশ্চেনটা সব থেকে বেশি আসে, ফোরেন প্লাস ওয়ান সিরিজের থোরিয়াম থেকে লেড যেতে কতগুলো আলফা কতগুলো বিটা বেরোবে, বা ফোরেন প্লাস টু সিরিজের ইউরেনিয়াম থেকে এখানে যেতে কতগুলো আলফা কতগুলো বিটা বেরোতে পারে। ওকে, এই কোশ্চেনটা আসতে পারে এখানে। স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার, এখানে যে বললেন 4n+1 লেডের সাথে একটা যোগ করলেন, যে 209 হলো। হুম, এখানে 4n+2, তখন লেডের মানটা 206, এই জায়গাটা কিরকম হচ্ছে? স্যার এগুলো অ্যাকচুয়ালি মাস নাম্বারটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ভাগ করার পর 4n+2 মিনিং হচ্ছে ভাগ করার পর 2 হচ্ছে অবশিষ্ট থাকছে, সেই জন্য 4n+2। 4n+1 মানে 4 দিয়ে ভাগ করার পর 1 অবশিষ্ট থাকছে। আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি ওটাই তো বললাম। মানে ধরো তুমি ফোরেন, আমি যেটা বললাম সেটা হচ্ছে, ধরো ফোরেন প্লাস ওয়ান, মানে আমি বলতে চাইছি তোমার এখানে 206-এর ক্ষেত্রে ফোরেন প্লাস টু আছে, তাই তো? ফোরেন প্লাস টু কি করে হচ্ছে, 204 প্লাস 2 ইকুয়াল টু 2। 204কে তুমি 4 দিয়ে ভাগ করতে পারবে, তার সঙ্গে যদি 2 যোগ করতে পারবে, এটাই হচ্ছে ফোরেন প্লাস টু রুলটা। মানে ও যেটা বল, তুমি অবশিষ্ট হিসেবেও ধরতে পারো, আর আমি এটাকে উল্টো দিক দিয়ে ধরছি, কারণ এইটাকে মানে আমি এইভাবে হিসেবটা করি অ্যাকচুয়ালি। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। সেটাই আর কিছু না। এটা মানে এটা নয় যে সবসময় 208টা দিয়ে শুরু হচ্ছে, আমি বললাম যে 208টা 4 দিয়ে বিভাজ্য, 209টার কাছাকাছি নাম্বার, 208 4 দিয়ে বিভাজ্য, তার সঙ্গে 1 যোগ করছো বলে তুমি 209 পাচ্ছ। ঠিক আছে। ওকে, এবার এখানে যেমন ধরো তুমি যদি হিসেব করো, এই একটা 4n+2 সিরিজের ক্ষেত্রে এই যে একটা আলফা বেরোচ্ছে, বিটা, এই দেখো, এই যে বিটা আর গামা একসাথে বেরিয়ে এটা হচ্ছে স্টেবল। মানে আমি বলতে চাই যে বিটা আর গামা, তুমি যদি দেখো এটা আলটিমেটলি শুধু এখান থেকে 9 91 চেঞ্জ হচ্ছে, বাট এই গামাটা তোমার এক্সট্রা স্টেবিলিটি দিচ্ছে। যাই হোক, এরকম করে যদি দেখো, এখানে এখানে দেখা যাবে, তুমি যদি গুনো আলফা বিটা এরকম করতে করতে গুনতে গুনতে থাকো, আমি ওটার মধ্যে যাচ্ছি না। কি করে হবে, ধরে নাও তোমার মনে রাখতে হবে ইনিশিয়াল এলিমেন্ট হচ্ছে এইটা, ইনিশিয়াল এলিমেন্টের তুমি লিখলে হচ্ছে এটা হচ্ছে আমার ইনিশিয়াল এলিমেন্টের কনফিগারেশন, এটা হচ্ছে আমার এন্ড এলিমেন্ট। ধরে নাও তাহলে আমার ইনিশিয়াল এলিমেন্ট হচ্ছে এইটা, এন্ড এলিমেন্ট হচ্ছে এইটা, তাহলে তুমি এইভাবে লিখলে। তাহলে আলফা পার্টিকেল কটা বেরোবে কি করে, b/d/4 করলে, আর বিটা পার্টিকেল c+b/d/2 করলে, 2/2 এই সূত্রটা ইউজ করলে, রাইট? এইটা ইউজ করে তুমি যদি ক্যালকুলেট করো, দেখো আমি এখানে ক্যালকুলেট করেছি, 238 ইউরেনিয়াম সিরিজের ক্ষেত্রে থেকে 206, মানে এটা আমার 4n+2 সিরিজ, মানে আমি এই ক্ষেত্রে বলছি, এই ক্ষেত্রে আমি যদি হিসেব করি কতগুলো আলফা কতগুলো বিটা বেরোচ্ছে, এই সূত্রটি আমার 8টা আলফা 6টা বিটা। তো 4n সিরিজের জন্য 6টা আলফা 4টে বিটা, 4n+1-এর 8টা আলফা 5টা বিটা, 4n+3-র জন্য তোমরা ক্যালকুলেট করবে এটা। বোঝা গেল কোন সূত্রটা ইউজ করবে, এই সূত্রটা। তাহলে এখানে এই সিরিজগুলোর
কিচ্ছু না, শুধু ইনিশিয়াল এলিমেন্ট, শেষ এলিমেন্ট, কতগুলো করে আলফা বিটা ছাড়ছে, এইটুকু মনে রাখলেই হবে, আর কিছু দরকার নেই। ওকে, এবার এখানে আমি দেখিয়েছি এখানে 600, এই ক্ষেত্রে এগুলো তোমরা একটু দেখে নিও। এটা মানে এক্স্যাক্টলি এই যে অঙ্কটা আমি এখানে করেছি, এটা থোরিয়ামের সিরিজের ক্ষেত্রে আমরা দেখিয়েছি। ওকে, থোরিয়ামের ফ্লুইড। এবার নিউক্লিয়ার যে রিয়াকশন, যেটা আমি এতক্ষণ আগে অলরেডি বলে দিয়েছি, নিউক্লিয়ার রিয়াকশন দু রকমের হয়, একটা হচ্ছে ন্যাচারাল ট্রান্সমিশন, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ট্রান্সমিউটেশন। ন্যাচারাল ট্রান্সমিউটেশন তো অলরেডি বললাম, যেটা হেনরি বেকারেল বা মাদাম কুরি দেখেছে। আর্টিফিশিয়াল মানে ওই তুমি কোনো একটা বম্বার্ড করে সেটাকে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টে পরিণত করলে এবং সে আবার আলফা বা বিটা ছেড়ে নিজে স্টেবল হতে চাইলো, এটা হচ্ছে। কিন্তু যাই তুমি করো না কেন, তোমাকে এই রুলগুলো ফলো করতে হবে, কি না, টোটাল অ্যাটমিক নাম্বার, টোটাল অ্যাটমিক মাস কনজার্ভ করবে। মানে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের ক্ষেত্রে, যেটা এই মাত্র তোমাদেরকে আমি বলছিলাম, যে ওভারঅল তুমি যদি দেখো এই রিয়াকশনগুলো যদি তুমি দেখতে দেখতে যাও, তাহলে তুমি যখন ধরো এখান থেকে এইটার মধ্যে দেখছো, তাহলে এই আলফার যে ইয়েটা আর এটা যদি তুমি যোগ করো তাহলে এইটা পাবে, আবার আলফার এটার সঙ্গে এটা যোগ করলে তুমি এটা পাবে, রাইট? এটা আমি এখানে লিখেওছি। মানে ধরে নাও তুমি এইটার ক্ষেত্রে আমি যদি দেখাই যে and the total atomic mass number conserved and total energy change represent represented by Q। এখানে যেটা হবে তার মানে আমি বলতে চাইছি যে এইটা ইকুয়াল টু দিস প্লাস দিস অ্যান্ড দিস প্লাস দিস, আর একটা কিউ, এই কিউ যেটা তোমার হচ্ছে গিয়ে ওই যে এনার্জিটা তোমার রিলিজ করবে, রাইট রাইট, এইটাই। স্যার বলছি যে লাইটার এলিমেন্টস গুলোর ক্ষেত্রে নিউট্রন বাই প্রোটন যে রেশিওটা স্যার 1.5 তো না হলেও সেক্ষেত্রে ওটা রেডিও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এটার কারণ কি বাইন্ডিং এনার্জি? এটার কারণ কি? না না, ওইটাই তো তোমাকে আমি বললাম। তোমরা তোমরা যেটা প্রথমেই আমি তোমাদেরকে যে দেখিয়েছি ওই লিস্টটা সেগ্রে প্যাটার্নের মধ্যে, ওখানে বলছি যে লাইটার এলিমেন্টের ক্ষেত্রে ওই লিস্টে বলাই আছে যে N/P রেশিওটা 1-এর কাছাকাছি হয়, 1 হয়। তাহলে 1-এর যদি কম হয় বা 1-এর যদি বেশি হয়, ধরে নাও 1.3, কিন্তু সেটা তো ওদের N/P রেশিওর থেকে বেশি, স্টেবল N/P রেশিও যেটা হয় তার থেকে তো বেশি, তাহলে ওটা রেডিও অ্যাক্টিভ হবে। আবার 1-এর থেকে কম, তাহলে তাহলেও রেডিও অ্যাক্টিভ হবে, রাইট? এটাই হচ্ছে ব্যাপার। স্যার 1-এর থেকে কম হলেও রেডিও অ্যাক্টিভ হবে? যা বাবা, সেটাই তো বলা হলো গো। হ্যাঁ স্যার, 1-এর থেকে কম হলে আলফা এমিশন হয়। হ্যাঁ, আমি কি বললাম, N/P রেশিও একটা স্ট্যান্ডার্ড। না, ভুল বললাম স্যার, ভুল বললাম। 1-এর থেকে কম হলে পজিট্রন এমিশন হয়। পজিট্রন, ওই যে বললেন না, প্রোটনটা নিউট্রনে কনভার্ট হয়। এক্স্যাক্টলি। তো N/P রেশিও বেশি হলেও রেডিও অ্যাক্টিভিটি হবে, কম হলেও রেডিও অ্যাক্টিভিটি হবে। শুধুমাত্র স্টেবল রেঞ্জের মধ্যে থাকলে সেটা রেডিও অ্যাক্টিভ হবে না। কম হলে পজিট্রন ছাড়বে, N/P রেশিও বেশি হলে পজিট্রন ছাড়বে, মানে নিউট্রনটা প্রোটনে কনভার্ট হবে। আর যদি বেশি N/P রেশিও যদি কম হয় মানে প্রোটন যদি বেশি হয়, তাহলে তোমার আলফা ছাড়তে পারে, বিটা ছাড়তে পারে, কে ইলেকট্রন ক্যাপচার হতে পারে, দুটোতেই প্রসেসিং চলবে। আচ্ছা পরিষ্কার? তুমি আমি পড়ানোর পর আবার ভিডিওটার মধ্যে দিয়ে যাবে এবং নোটসগুলো পড়বে, তাহলেই বুঝতে পারবে। বুঝে গেল? তো জেনারেল নিউক্লিয়ার ফিশন আমি যেটা এইমাত্র বললাম, মানে একটা এলিমেন্ট থেকে, এটা অটোহান্স বলা হয়, একটা এলিমেন্ট থেকে তোমার দুটো ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম। হ্যাঁ, এইটাকে তোমার বলা হচ্ছে যে ফিশন। ফিশন মানে কি, একটা বড় যৌগ সেখান থেকে ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে ফিশন, রাইট? তো যেমন ধরো এই 235 এরা শেষকালে এন্ডে পরিণত হয়েছে 140 আর 93, রাইট? এবার এইগুলোকে তুমি মাস কনজারভেশন ল লাগাতে হবে, মানে ওই যেটা তোমার নিউক্লিয়ার রিয়াকশন, এইটা প্লাস এইটা অ্যাড করো, আর এইটা এইটা আর এইটা অ্যাড করো, দেখো 236 আসবে। আবার এইটা এটা অ্যাড করো 92, আবার 56, 36, 0 অ্যাড করো, তাহলে দেখো তোমার 92 আসবে, রাইট? আর তার সঙ্গে কিছু এনার্জি তো ছাড়বেই পুরো প্রসেসটাতে, কারণ ওই ওই যে মাস মাস ডিফেক্ট যেটা আসছে সেইটাই তোমার এনার্জি হিসাবে ছাড়বে। কারণ তুমি যদি দেখো যে এর যা মাস হবে আর এগুলো তুমি অ্যাড যোগ করে যদি যখন মাস করবে, সেগুলো সমান হবে না কিছু, এদের যে ডিফারেন্সটা হবে সেটাই হচ্ছে তোমার এনার্জি, রাইট? এটাই তো তোমার নিউক্লিয়ার এনার্জি। এটা চেইন রিয়াকশন, এটাকেই বলা হয় চেইন রিয়াকশন। ধরো তুমি একটা বড় এলিমেন্ট থেকে শুরু হলো, সেটা থেকে ছোট হলো, ছোট হলো, এবার এ রেডিও অ্যাক্টিভ হলো, এবার আবার এখান থেকে ছোট হলো, এইভাবে চলতে 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 থাকে। এই পুরো প্রসেসটা হচ্ছে কি তোমার
চেইন রিয়াকশন তৈরি করে। বোঝা গেল? মানে একটা থেকে ভেঙে একটা হলো, সে আবার গিয়ে অন্য আর একটাকে মারলো, আবার ভাঙলো, সে আবার গিয়ে অন্য আর একটাতে মারলো, এনার্জিটা দিয়ে তোমার ওটাকে ইয়ে করলো। ঠিক আছে, আবার এদের থেকেও কিছু একটা হলো, এইভাবে চলতে চলতে থাকে। বুঝা গেল? এইবার আসছি ডিফারেন্স বিটুইন ফিশন অ্যান্ড ফিউশন, এর মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার বলতে পারবে? স্যার ফিউশন। এক্স্যাক্টলি, ফিউশনটা বেটার, কিন্তু ওর একটা সমস্যা আছে, ওটা একটা আনকন্ট্রোলড। ঠিক আছে, কারণ ফিউশনে তোমার প্রোডাক্ট যেটা হয় সেটা হচ্ছে তোমার নন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট পাওয়া যায়, আর ফিশনে তোমার রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট পাওয়া যায়, সেই জন্য ফিউশনটা বেটার, কিন্তু এটা হচ্ছে আনকন্ট্রোলড অ্যাকচুয়ালি, এটা একটা সমস্যার ব্যাপার। ঠিক আছে, এখানে আমি একটা দিয়েছি যে আহ, এই একটা অঙ্ক দিয়েছি, এটা তোমরা একটু দেখো। ঠিক আছে, এটা তোমরা নিজেরা একটু ঘরে প্র্যাকটিস করো, এই অঙ্কটা করে বোঝো। এখানে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, যে এই পুরো প্রসেসটা হচ্ছে এবং তার সঙ্গে কিছুটা এনার্জি থাকছে, এই এনার্জির ভ্যালু যেটা এই মাত্র বললাম সেটা কত হতে পারে, এই উত্তরটা বলে দিচ্ছি। আমার উত্তরটা আগে দেখবে না, নিজের আগে অঙ্কটা কষবে, তো এই ইয়েটা করে হিসেবটা করে, মানে এই যে টোটাল মাস আর টোটাল এনার্জিটা কনজার্ভ হচ্ছে সেটা করে কষবে, কষার পর যে ডিফারেন্সটা পাবে সেটা তোমার সেখান থেকে তোমরা ক্যালকুলেটটা করবে। ওকে, যে কতটা আসছে, বোঝা গেল? তো এটা করে দিচ্ছি। এবার ওই নিউক্লিয়ার ফিশন নিয়ে বলছি, যে এখানে এই প্রসেসটাতে যেটা আমরা হাইড্রোজেন বম্বের ক্ষেত্রে দেখতে পাই, ফিউশন যেটা, সরি ফিশন নয়, ফিউশন। ফিউশনে হচ্ছে কি না, ধরো সূর্যের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে, ধরো দুটো হাইড্রোজেন এরা যোগ হয়ে একটা ডয়টেরিয়াম তৈরি করবে, রাইট? এর সঙ্গে কিছু এনার্জি ছাড়লো আর এটা ছাড়লো। তো এইটা হচ্ছে নো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, মানে কোনো ধরো এই প্রসেসটা যদি হয়, এটা তো রেডিও অ্যাক্টিভ নয়, এইটাই একটা বেটার, কিন্তু আনকন্ট্রোলড রিয়াকশন, তো এই জন্য অনেকে ফিউশনটা প্রেফার করে অনেক ইয়ের ক্ষেত্রে। বাট যেহেতু তোমার এইটা মেইন কারণ যে নো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে, কিন্তু ওই আনকন্ট্রোল বলে একটা সমস্যা আছে, রাইট? হাইড্রোজেন বম্বের ক্ষেত্রে এই রিয়াকশনটা দেখা যায়, এইগুলো একটু দেখে নেবে হাইড্রোজেন বম্বের ক্ষেত্রে। ওই যেটা আমি বললাম তার এক্সপ্লেনেশনটা আমি এখানে দিয়েছি, যে হুইচ ইজ বেটার, ফিউশনটা হচ্ছে হাই এনার্জি, এটা বেটার, রিকোয়ার হিট, বাট নো রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট অ্যাকচুয়ালি, সেই জন্য এই ফিউশনটা বেটার, নট ফিশন। ওকে, বাট একটা তোমাদেরকে মনে রাখতে হবে যে এটার একটা ড্রব্যাক হচ্ছে আনকন্ট্রোলড রিয়াকশন। এখানে আর একটা অঙ্ক দিয়েছি, সেম অঙ্ক আগেরটার মতন, এটাও নিজেরা একটু দেখো, এখানে ওই কিউ বের করার কথা বলেছি। তাহলে এই একটা অঙ্ক আর এই একটা অঙ্ক তোমরা মাস ডিফেক্ট অনুযায়ী ক্যালকুলেট করবে, এবং ক্যালকুলেট করে তোমরা এর উত্তরটা পাবে। মানে একটা রেডিও অ্যাক্টিভ রিয়াকশন হলে কি করে এনার্জি, কতটা এনার্জি চেঞ্জ হয় সেটা তোমরা বের করবে, এবং সেটাই তো আমরা পারমাণবিক এনার্জি বলি, রাইট? যেটা দিয়ে আমরা এই বলি না যে অ্যাটম বোম ফেলছে বা মানে বেসিক্যালি এই কিউটাই হচ্ছে সেই এনার্জি যেটা মানুষকে ধ্বংস করে, সভ্যতা ধ্বংস করে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার অ্যাপ্লিকেশন অফ রেডিও অ্যাক্টিভিটি, একটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং। এইখানে কি বলা হয়, রেডিও কার্বন ডেটিংটা খুব সহজ একটা এক্সাম্পল। বেসিক্যালি কি বলা হয় না, ধরো তোমার বলা হয় যখন একটা মানুষ বা একটা গাছ বা কোনো জীবিত বস্তু যখন বেঁচে থাকে, তখন তার মধ্যে কার্বনের নর্মালি কি থাকে, কার্বনের নর্মালি হচ্ছে, আমরা কার্বন বলতে কি বুঝি না, C12 বলি, তাই তো? কিন্তু ওর একটা আইসোটোপ আছে C14, যেটা হচ্ছে গিয়ে তোমার ন্যাচারালি অকার, সেটা 10⁻⁻12, খুব কম পরিমাণে থাকলেও সেটা কিন্তু ওই আইসোটোপটা কিন্তু কার্বনের মধ্যে থেকেই যায়। এবার এই আইসোটোপ গুলো আমাদের সবার শরীরের মধ্যে আছে, খুব একটা ক্ষতিকর কিছু না, বাট এরা কিন্তু আমাদের সবার শরীরের মধ্যে আছে। এবার যতদিন মানুষ বেঁচে থাকে, যতদিন একটা গাছ বেঁচে থাকে, সব সময়ের জন্য এই C12 আর C14 একটা যে রেশিও আছে, এই 10⁻12 - 12, এইটা কিন্তু এই রেশিওটা মেনটেন্ড হয় যতদিন বেঁচে থাকে। যখনই কোনো একটা জীবিত বস্তু মারা যায়, তখনই এই C14 আর C12 এর যে রেশিও সেটা চেঞ্জ হতে থাকে, এটা কমতে থাকে। এইবার এইটা হচ্ছে তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এইখান থেকে যখনই একটা জীবিত বস্তু মারা গেল বা হলো, কমতে থাকে। তো এইখান থেকে কমে 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 টাইম পরে ধরো n হলো, তাহলে N0 আর n, এই দুটোর ভ্যালু আমরা জানি। আর কার্বনের এই যে রিয়াকশনটার, এটার আমরা T12 ভ্যালু আমরা জানি, তাই T12 জানি, N0 জানি, n জানি। এখান থেকে আমরা খুব সহজেই এইটা কতদিন আগে বেঁচে ছিল
সেটা আমরা সহজেই বের করতে পারবো। বোঝা গেল? পরিষ্কার? N0 থেকে আমরা সহজেই আমরা বের করতে পারবো যে কতদিন অবধি এই সূত্রটার মধ্যে ফেললে আমরা সহজেই বের করতে পারবো। N0/N 2.303 কে আমাদের N0টা বসাতে হবে, এনটাও আমরা মেজার করতে পারবো কারণ সেটা এখন কারেন্ট কন্ডিশনের কি কনসেন্ট্রেশন, আগে C14 কত ছিল সেখান থেকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন ধরো বলছে আগে ছিল 1.53 ডিপিএস, এখন বলছে 15.3 হয়ে গেছে, রাইট? তাহলে এ যদি হাফ লাইফ এটা হয়, তাহলে অ্যাকচুয়ালি এ কতদিন বেঁচে ছিল বা কতদিন আগে এটা মারা গেছে অ্যাকচুয়ালি, এটা যদি ক্যালকুলেট করতে হয় তাহলে এখান থেকে আমরা টি হাফটা বের করে নিলাম প্রথমে, দিয়ে টি হাফটা বলে দিয়েছে, সেখান থেকে আমরা কেটা সহজেই বের করে নিলাম। তাহলে আমার কেটা এখানে আমি বসিয়ে দিচ্ছি, কারণ আমরা জানি 2.30 কেটা এখান থেকে আমরা এখানে বসালাম। আর এটা N0টা হচ্ছে তোমার 15.3, এটা ছিল, এটা আগে ছিল, আর এখন 1.53 হয়ে গেছে। এই দুটো বসিয়ে দিয়ে আমরা এখান থেকে টাইমটা বের করে নিলাম। পরিষ্কার? এই হচ্ছে ব্যাপার। তো এই আর তোমাদের যেটা আছে এরপর সেটা হচ্ছে আইসোটোপিক পিউরিফিকেশন কিভাবে করা হয়, এটা একটু তোমরা দেখে নিও, এখানে আমি করে লিখিয়েছি, খুব ডিটেলে যাওয়ার দরকার নেই। মোদ্দা কথা আইসোটোপিক পিউরিফিকেশনটা করা হয় ডিফিউশন রেট দিয়ে। কিরকম না, ধরে নাও দুটো আইসোটোপ আছে, রাইট? এইটার এইটা, এর মধ্যে এইটা হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ আর এইটা নয়, কিন্তু এই দুটোকে যদি তুমি ডিফিউশন করো, তাহলে আমরা জানি ডিফিউশনের সূত্র অনুসারে কি না, MN/M, মানে যার যত অ্যাটমিক মাস বেশি হবে তার ডিফিউশন তত তোমার তার ডিফিউশন তার তার সেপারেশন রেটটা, মানে তার ডিফিউশনটা তত স্লো হবে। তো বেসিক্যালি তুমি এই ইকুয়েশনটা থেকে তুমি এদের সেপারেশন করতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি প্রেফার করা হয় না, কারণ এটা অনেক লম্বা সময় ধরে চলতে থাকে। ধরো এই দুটোর ক্ষেত্রেই এদের মধ্যে যদি তোমার মাসের ডিফারেন্সটা খুব বেশি না হয়, তাহলে এই যে প্রসিডিওরটা, এই এস এর ভ্যালুটা খুব সময় সাপেক্ষ হবে, সেপারেশন রেট যেটা খুব বেশি সময় লাগে। ব্যাস, তো এইটাই আর কি বললাম যে এই দুটোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এদের ম্যাসের ভ্যালুটা কম, সেই জন্য প্রচুর সময় লাগে, এই জন্য ডিফিউশন রেটটা। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাস ফর নিউক্লিয়ার কেমিস্ট্রি। ওকে, তো ঠিক আছে, আজকে এই অবধি রইলো। এর পরের ক্লাসটায় আমরা তো আজকে ডিসকাসও করে নিচ্ছি ইউনিট 1 অনেকটা, বা এরপরে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমরা শুরুতে কোয়েশ্চেনটা নিতে পারি। ওকে, স্যার পিরিয়ডিক টেবিলের কিছু ওটা মানে পরের দিন বলবো। প্রশ্নপত্র ব্যতিক্রম না এখন বলবো না আমি, মানে ওটা জানাই রাখলাম আপনাকে। হ্যাঁ, শিওর, পরের দিন আমরা এই কোয়েশ্চেনগুলো নেবো, ঠিক আছে। মানে পিরিয়ডিক টেবিলে অনেক কিছু আছে তো, হুম। একটু ব্যতিক্রম টাইপ মনে হচ্ছে। ঠিক আছে স্যার। ঠিক আছে।